ডেফিনেশন একভাবে নিয়ে আসছি জিনিসটাতে। ঠিক আছে, কেন আমি এটা এক এক জায়গাতে আমি নিয়ে আসছি, কারণ আমার কনসেপ্ট বা যেটা আমি স্টাডি করে দেখেছি যে চ্যাপ্টার 3 এর মেইন কনসেপ্ট যেটা আপনাকে শিখায় সেটা হচ্ছে কি বুক অফ অরিজিনাল এন্ট্রি কি, বুক অফ অরিজিনাল এন্ট্রির প্রিপারেশন অ্যান্ড বুক অফ অরিজিনাল এন্ট্রির কিছু ভ্যারিয়েশন আছে। লাইক আপনাকে পেরোলের কিছু অঙ্ক করতে হবে, ঠিক আছে, আপনাকে ইমপ্রেস সিস্টেমটা জানতে হবে। আর বুক অফ অরিজিনাল এন্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা যেটা আসলে আমাদের বইতে ওইভাবে স্ট্রেস করে না বাট এক্সামে সবচেয়ে বেশি আসে, দ্যাট ইজ সোর্স ডকুমেন্টস। সো সোর্স ডকুমেন্টসে আমি আমার ডিসকাশনটা আমি একটু হাইলাইট করি, কারণ আমি যতগুলো আইসিডব্লিউ পেপারসে দেখছি আমি দেখলাম যে 60% আসে হচ্ছে আপনার সোর্স ডকুমেন্টস। ঠিক আছে, সো আপনাকে জানতে হবে সোর্স ডকুমেন্ট কি, ট্রানজেকশন কি, ঠিক আছে, কোনটাকে কনসিডার করব কোনটাকে কনসিডার করব না। ওকে, সো এইটা হচ্ছে চ্যাপ্টার ওভারভিউ, হোয়াট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে আমি বারবার একটা কথা বলি, হোয়াট লুকস ইম্পর্টেন্ট এর চেয়ে হচ্ছে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, কোনটা এক্সামে বেশি আসে, দ্যাট শুড বি আওয়ার ফোকাস। ওকে, আর চ্যাপ্টার 3 এর বিউটিটা হচ্ছে আমি বলি এটা অ্যাকাউন্টিং হাতে করি আর কি ধরে, যে ট্রানজেকশন আমি কোথায় রেকর্ড করতেছি, কেন রেকর্ড করতেছি, ঠিক আছে। আর ডাবল এন্ট্রি বুক কিপিং হচ্ছে চ্যাপ্টার 4, সেটা হচ্ছে আমার টি অ্যাকাউন্টের এই ট্রানজেকশন গুলাকে আমরা কিভাবে নিয়ে আসছি। ঠিক আছে, সো ইটস আ রিফ্রেশার নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনার এক্সামের জন্য কিছু প্রিপারেশন। ওকে, সো আই উইশ টু স্টার্ট। আমার প্রতিটা ক্লাসে, এটা আমি যেই ব্যাচে ক্লাস নেই এই জিনিসটাকে আমি সবসময় হাইলাইট করি, কেন এই জিনিসটা আসলে আমাদের সবকিছু। কারণ কি, আমি একটা কথা বলি, এই যে সিলেবাসটা স্টাডি করতেছেন আপনাদেরকে জানতে হবে কোথায় শুরু কোথায় শেষ কোথায় কি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা যে আজকে অ্যাকাউন্টিং রেকর্ড করি, যে কোনো কিছুকে রেকর্ড করি, সেটার উৎপত্তি স্থল হচ্ছে আমার ট্রানজেকশন। সো যেটা আমি লাস্ট ক্লাসে আলাপ করেছিলাম যে হোয়াট ইজ দ্য ট্রানজেকশন, ট্রানজেকশন হচ্ছে যেখানে আপনার ফাইন্যান্সিয়াল কনসিডারেশন, ঠিক আছে, যেখানে এক্সচেঞ্জ হচ্ছে, আপনি গুডস দিচ্ছেন, আপনি ক্যাশ পাচ্ছেন বা ক্রেডিটে পাচ্ছেন, যেখানে ফাইন্যান্সিয়াল কনসিডারেশন আছে, দ্যাট ইজ আ ট্রানজেকশন এন্ড দ্যাট ইজ পার্ট অফ আওয়ার রিভিউ। সো যেটা নন ট্রানজেকশন, যে আপনি কমিউনিকেট করলেন বাট কোনো এক্সচেঞ্জ বা ট্রান্সফরমেশন বা ট্রানজেকশন কিছু হয়নি, দ্যাট ইজ নট আ ট্রানজেকশন, দ্যাট উইল নট বি রেকর্ডেড, সেটাকে আমরা এখানে আনবই না। আবার অনেক জিনিস আছে যে ফাইন্যান্সিয়াল কনসিডারেশন না থাকলেও যেটা ইমপ্লাইড, সেটাও কিন্তু আমার ট্রানজেকশন। যে আপনি ইয়ার এন্ডে আপনি আপনার স্টাফদেরকে পারফরমেন্স বোনাস দিবেন, যেটা ইমপ্লাইড হয়ে যায়, দ্যাট অলসো ফর্মস আ পার্ট অফ আ ট্রানজেকশন। সো এই জিনিসগুলোকে আপনার খেয়াল রাখতে হবে, যে এই যে কথাটা বললাম যে ফাইন্যান্সিয়াল কনসিডারেশন না গেলেই যে ট্রানজেকশন হয় না, সেটা না। ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনস, ফাইন্যান্সিয়াল এক্সচেঞ্জ ইমপ্লাইড, ঠিক আছে, অর ইন প্রেজেন্স বা অ্যাকচুয়াল, যেটা অ্যাকচুয়াল অর ইমপ্লাইড যদি হয়ে থাকে, দ্যাট ইজ কনসিডার্ড এজ আ ট্রানজেকশন। ওকে, আর আমরা যেটা বলছি এখানে আমাদের আসলে অবজেক্টিভটা কি, আমরা দিন শেষে যেটা করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করি। তো সব শুরু হয় আমাদের ট্রানজেকশন দিয়ে আর শেষ হয় হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন দিয়ে। সো আমার ট্রানজেকশন যদি বলি, ক্রেডিট পারচেজ, ঠিক আছে, আমার ক্যাশ পারচেজ, ওকে, ক্যাশ সেলস এন্ড ক্রেডিট সেল অফ গুডস এন্ড সার্ভিসেস, ওকে, আমি ক্যাপিটাল ইনভেস্ট করছি বিজনেসে, ফিক্সড অ্যাসেট নিয়ে আসছি, ব্যাংক লোন নিচ্ছি, দিজ আর অল ট্রানজেকশনস। এন্ড এই ট্রানজেকশন গুলা যে হয় তার কি, মানে কিভাবে বুঝছেন একটা ট্রানজেকশন হচ্ছে, কিভাবে বুঝছেন যে ট্রানজেকশনটাকে আমি রেকর্ড করব, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট হবে। ঠিক আছে, আমি কেন এইভাবে আসছি আপনাদের কাছে, কারণ আপনারা যখন অডিট করতে যান আপনারা শুরু করেন লাস্ট স্টেজ দিয়ে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে শুরু করেন, কেউ এই জায়গা দিয়ে শুরু করেন না। আসলে বুঝতে হবে যে আমার যে নাম্বারসটা আসছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সেলস হিসাবে, কস্ট অফ গুডস সোল্ড হিসাবে, ফিক্সড অ্যাসেট হিসাবে, তারা স্টার্ট হচ্ছে কোথা থেকে, ঠিক আছে, তাদের স্টার্ট হচ্ছে কিভাবে। সো যে কোনো ট্রানজেকশন আপনি অ্যাজ এন অডিটর, আপনাকে সবার আগে ওই ট্রানজেকশনের ভ্যালিডিটি টেস্ট করবে। একটা জিনিস আমরা পড়েছিলাম যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক, যেটা হচ্ছে ভেরিফায়াবিলিটি। ঠিক আছে, ভেরিফায়াবিলিটির প্রথম জিনিস হচ্ছে আমার সোর্স ডকুমেন্ট। এনি কোশ্চেন এনিবডি, আপনাদের কারো কোনো, আচ্ছা, কাজী মিউট করেন, ঠিক আছে। আর আমি যেটা আপনাদেরকে বলছি, কোনো কিছু কনফিউশন থাকবেন হ্যান্ড রেজ করবেন, আই উইল এক্সপ্লেন। ঠিক আছে, দিস ইজ বেসিক্স, ভেরি ইম্পর্টেন্ট বেসিক্স। সো যেটা বলছিলাম যে আমার ট্রানজেকশন হলো কি হলো না, সেটার ভ্যালিডিটি, সেটার প্রুফ, এভিডেন্স হচ্ছে আপনার সোর্স ডকুমেন্ট। সো আজকে কিছু সোর্স ডকুমেন্ট নিয়ে আমরা ডিসকাস করবো আপনাদের সাথে। ওকে, কোনটা সোর্স ডকুমেন্ট কনসিডার করবো, কোনটা সোর্স ডকুমেন্ট আমি কনসিডার করবো না। নাম্বার 3 ইজ বুক অফ অরিজিনাল এন্ট্রি, দিস ইজ ইম্পর্টেন্ট। এখন দেখেন, আপনি সোর্স ডকুমেন্ট দিয়ে ট্রানজেকশনকে বুঝতে পেরেছেন, এখন আপনি কি করবেন,
এই ট্রানজেকশন গুলাকে রেকর্ড করবেন আপনার বুক অফ অরিজিনাল এন্ট্রিতে। ঠিক আছে, এটাকে আমরা বলি চেন। এই রেকর্ড কিপিং কিন্তু আমার এখন শুরু হলো সবে। ট্রানজেকশন দিয়ে কিন্তু আমার রেকর্ড কিপিং না, সোর্স ডকুমেন্ট দিয়ে কিন্তু আমার রেকর্ড কিপিং না, আমার ফার্স্ট রেকর্ড কিপিং হচ্ছে বুক অফ অরিজিনাল এন্ট্রি। ঠিক আছে, সেখানে আমার কি আছে, সেলস ডে বুক, সব ক্রেডিট সেলস রেকর্ড হবে। পারচেজ ডে বুক, সব ক্রেডিট পারচেজ আমার রেকর্ড হবে। ঠিক আছে, আমার ক্যাশ বুক, যেখানে সব ক্যাশ ট্রানজেকশন, ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, ঠিক আছে, আমার রেকর্ড হবে। নাম্বার 4 হচ্ছে আমার পেটি ক্যাশ। পেটি ক্যাশ হচ্ছে কি আমার খুচরা ইনসিডেন্টাল যে খরচাগুলো থাকে একটা ব্রাঞ্চ রিলেটেড বা একটা ইউনিট অফিস রিলেটেড, সেটাকে আমরা মেনটেন করে থাকি। ঠিক আছে, পেরোল হচ্ছে আমাদের স্টাফের যে ওয়েজেস আছে, ওর যে ট্যাক্স আছে, ওর যে প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন আছে, এই সব জিনিসগুলোকে আমরা কি করি, এগুলাকে আমরা রেকর্ড করি। এখন আপনারা বলবেন তাকে তো আমি ক্যাশে পে করছি, তাহলে ওয়াই নট ক্যাশ বুক? কেন আমি তাকে আলাদা করে একটা পেরোল হিসাবে একটা বুক অফ অরিজিনাল এন্ট্রি ক্রিয়েট করছি? আসলে পেরোল নিয়ে সবচেয়ে বেশি ফ্রড হয়, এন্ড পেরোলটাকে খুব ক্লোজলি মনিটর করতে হয়। অনেক অর্গানাইজ দেখবেন গোস্ট এমপ্লয়কে বছর পর বছর বেতন দিয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক কোম্পানিতে দেখবেন যে আউটগোয়িং স্টাফ চলে গেছে, তাকেও আপনার স্যালারি দিয়ে যাচ্ছে। ওকে, অনেক কোম্পানিতে দেখবেন যে স্টাফদেরকে আপনার এক্সেস করে স্যালারি দিয়ে যাচ্ছে। ঠিক আছে, বেনিফিট দিচ্ছে। এই জিনিসটাকে আসলে ক্যাশ বুকে প্রপারলি মেনটেন হতো না। দ্যাটস ওয়াই উই নিড পেরোল। পেরোলের একটা সাম আছে, আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আজকে। ওকে, আর লাস্ট হচ্ছে আপনাদের জার্নাল। জার্নাল হচ্ছে আমার ক্রেডিট সেলস, ক্রেডিট পারচেজ, অল কাইন্ড অফ ক্যাশ ট্রানজেকশনস। ঠিক আছে, তারপর আমার স্টাফ ওয়েজেস এন্ড স্যালারিজ এর পার্ট বাদ দিয়ে যেটা থাকে সেগুলোকে আমরা জার্নালে রিপোর্ট করি। এটাকে আমি আরো ডিটেলে যাবো, বাট এতটুকু বলি, জার্নাল হচ্ছে আপনার ইয়ার এন্ডে যে অ্যাডজাস্টমেন্ট গুলা করেন, ক্লোজিং স্টক ক্যালকুলেট করেন। ঠিক আছে, আপনি ইয়ার এন্ডে যে রেকটিফিকেশন করেন যদি কোনো ভুল হয়ে থাকে, সেই জিনিসগুলো আমরা জার্নাল দিয়ে মেনটেন করে থাকি। ঠিক আছে, সাসপেন্স অ্যাকাউন্ট থাকলে তাকে আমরা জার্নাল দিয়ে মেনটেন করে থাকি। আসলে এই জিনিসগুলো দেখলে আপনারা মনে করবেন যে, বা আমাদেরকেও আসলে যেভাবে স্টাডি করে আসছি, যে ও লেভেলস এ লেভেলস বলেন বা ইন্টার থেকে বলেন বা ইউনিভার্সিটি থেকে আসেন, কেউ আমাদেরকে আসলে এই ফ্লো গুলা শিখায় না। ক্লাসে ঢুকায় ফার্স্টে বলবে যে একটা সেলস ডে বুক আঁকো। ঠিক আছে, এসে বলবে একটা ক্যাশ বুক টি অ্যাকাউন্ট করে দিয়ে ইনফ্লো আউটফ্লো করো। টিচারদেরও টাইম নাই, আর আপনাদেরও যেটা হয় কি, আপনারা আসলে পাস করতে হবে, তাড়াতাড়ি করে যান, বাট আসলে এখন একটা লাইনে আপনারা স্পেশালাইজড হবে। ঠিক আছে, সো এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, ওয়ার ইট স্টার্টস, ওয়ার ইট এন্ডস, এন্ড কোথায় কি আছে। ওকে, সো আমার চ্যাপ্টার 3 ইজ ডেডিকেটেড টু দিস বুক অফ অরিজিনাল এন্ট্রি। চ্যাপ্টার 4 হচ্ছে আমার লেজার। আমি এটা ডিটেলে যাবো। লেজারে আমরা কি স্টাডি করব, নমিনাল লেজার কি, পার্সোনাল লেজার কি, এই দুটা জিনিস কতটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমার রিকনসিলিয়েশন, এটা দিয়ে আমার কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আমার চ্যাপ্টার 4, 5, 6, 7, 8 পর্যন্ত এটার ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, সাসপেন্স অ্যাকাউন্টে তো এটার একটা কোর কনসেপ্ট হচ্ছে আপনার নমিনাল লেজার আর পার্সোনাল লেজারের ডিফারেন্সেস, আইডেন্টিফিকেশন এন্ড রিকনসিলিয়েশন। ঠিক আছে, তারপর আমরা চ্যাপ্টার 4 হয়ে গেলে আমরা আসবো চ্যাপ্টার 5, যেখানে চ্যাপ্টার 5 এ দেখেছেন যে আমাদের ট্রায়াল ব্যালেন্স কিভাবে আমরা প্রিপেয়ার করি। এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স এন্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এই দুটো জিনিস আমাদেরকে ভালো করে জানতে হবে ফর এক্সাম পারপাস। ঠিক আছে, সো এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স হচ্ছে আমরা ট্রায়াল ব্যালেন্সটা থেকে আরো দুটা কলাম বের করে আমরা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করব, আরো দুটা কলাম বের করে আমরা তাকে ব্যালেন্স শিট প্রিপেয়ার করব। আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হচ্ছে আপনি ইয়ার এন্ডে যে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করছেন, ইয়ার এন্ডে কিন্তু আরো কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, এরার্স থাকে। ঠিক আছে, ক্লোজিং স্টক আমরা বের করে থাকি, কিছু প্রিপেইড আমাদের অ্যাক্রুয়ালস এর কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে। সো যেগুলা কিনা আমার কারেন্ট ইয়ারে রেকটিফিকেশন হয়নি, সেই জিনিসগুলোকে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, মানে আরো দুটা কলাম করে আমার ডেবিট যদি মানে গ্রো করে বা কমে আসে, ক্রেডিট যদি আমার অ্যাডজাস্ট হয়, তারপর আমি ফাইনাল আমার ডেবিট এন্ড ক্রেডিট অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমি পাবো। ঠিক আছে, সো হতে পারে আপনারা অনেকে বলবেন যে ট্রায়াল ব্যালেন্স না পড়ে আমি আপনাদেরকে বলছি, বাট এটা হচ্ছে দিস ইজ দি বেসিক আইডিয়া, দিস ইজ চ্যাপ্টার 5। আর চ্যাপ্টার 5 এর উপরে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা হচ্ছে আমার চ্যাপ্টার 6। যেমন কন্ট্রোল অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন, ওই যে বললাম যে নমিনাল লেজার, নমিনাল লেজার হচ্ছে উইচ ইজ পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম, আজকে ওটা একটু পড়াবো আমি। ঠিক আছে, আর পার্সোনাল লেজার হচ্ছে ইন্ডিভিজুয়াল ধরে ধরে যে অ্যাকাউন্ট গুলো আপনি করেন। সো দুটার ব্যালেন্স সবসময় আপনার এক হতে হবে। ঠিক আছে, এই রিকনসিলিয়েশন। তারপর হচ্ছে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে। তারপর হচ্ছে আপনার এরার্স থাকলে ওটার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। দ্যাট ইজ চ্যাপ্টার 6, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা যেটা নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে আনভিল করবো। ঠিক আছে, সো দ্যাট ইজ চ্যাপ্টার 6 এন্ড চ্যাপ্টার 5। তারপর ইন বিটুইন যা আছে, আপনার ইনভেন্টরি বলেন, ঠিক আছে, আপনার কস্ট অফ গুড সোল্ড বলেন, তারপর আপনার ব্যাড ডেটস যদি বলে থাকেন, এই যা কিছু আছে সবগুলার অ্যাডজাস্টমেন্ট আপনি শিখবেন যখন, দেন ইউ আর রেডি ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশন।
যেটা কিনা আমরা কোন চ্যাপ্টারে করছি, চ্যাপ্টার 11-এ আমরা কিছু দেখছি, 12-এ দেখছি, চ্যাপ্টার 13-এ দেখছি, যেখানে 13 হচ্ছে আমার, 12 হচ্ছে গিয়ে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে, 11 হচ্ছে আমার কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর চ্যাপ্টার 13 হচ্ছে আমার সোল প্রোপ্রাইটারশিপ এন্ড পার্টনারশিপের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো যা করি এই জিনিসগুলো আমার ফাইনালি এসে আমি কনসলিডেট করবো, দ্যাট ইজ আওয়ার হোল অ্যাকাউন্টিং সিলেবাস। ঠিক আছে, সো এরিয়া ধরে ধরে আমাদের স্ট্রেংথ বিল্ড আপ করতে হবে। ওকে, এনি কোশ্চেন্স উইথ রিগার্ডস টু দি প্রিপারেশন? আমি একটা স্লাইডস এর থেকে আমি একটু টিটুর নিব আপনাদেরকে, আমি কয়টা জিনিস আমি আসলে দেখাবো। ঠিক আছে, আসলে স্লাইডসটা অনেক কম সাইজ হয়ে যায়, আমি একটু ডিটেলে আপনাদেরকে জানাবো। ওকে, লেট মি স্টার্ট। আজকে যদি বলি আপনাদেরকে বিজনেস মানে সোর্স ট্রানজাকশন ডকুমেন্ট কি, ঠিক আছে, লেট মি স্টার্ট। আমি যদি বলি একটা বিজনেসের সবচেয়ে হার্ট কি, একটা বিজনেসের তার অথেন্টিসিটি, তার বিজনেস চলে কি দিয়ে, সেলস দিয়ে চলে, রাইট? সেলস দু রকমের আছে, একটা হচ্ছে আপনার ক্যাশ সেলস, আর একটা হচ্ছে আপনার ক্রেডিট সেলস। ঠিক আছে, সো ইফ মাই ট্রানজেকশন, একটা একটা করে আসে, আমরা তো সবকিছুকে একটা প্যাটার্নে নিয়ে আসবো। আমার ট্রানজেকশন যদি সেলস হয়, ঠিক আছে, এই ট্রানজেকশনের টাইপ হচ্ছে, একটা হচ্ছে আমার ক্যাশ, একটা হচ্ছে আমার ক্রেডিট। ঠিক আছে, সো যদি আমার ক্যাশ সেলস হয়, সেটাকে আমি কোন বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড করবো? টেল মি। স্যার সেলস ডে বুক। ক্যাশ ট্রানজেকশন যদি হয়। ঠিক আছে, গুড। আমি আস্তে আস্তে আপনাদেরকে ক্লিয়ার করবো। ওই যে একটা কথা বলেছিলাম, আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি কয়টা? একটা হচ্ছে আপনার সেলস ডে বুক, ঠিক আছে, এখানে কি থাকে, আপনার ক্রেডিট সেলস থাকে, ঠিক আছে, তারপর থাকে কি আপনার পারচেজ ডে বুক, এখানে হচ্ছে আমার ক্রেডিট পারচেজ থাকে। খেয়াল করে দেখেন, আমি যে ক্রেডিট সেলস রেকগনাইজ করছি আমার সেলস ডে বুকে, আমি কি এখানে বলেছি যে ক্যাশ ট্রানজেকশন আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য আমি এই পয়েন্টটা দিয়ে আমি স্টার্ট করেছি আপনাদেরকে। ঠিক আছে, আপনি যদি ক্যাশ ট্রানজেকশন করে থাকে, ক্যাশ সেলস হয়ে থাকে, তাইলে দ্যাট শুড বি রেকগনাইজড ইন, এই স্যার যে আমি ক্যাশ যেটা বুক। বলছি, ভেরি গুড। ঠিক আছে, নিজের রেকটিফিকেশনের উপরে কোনো রেকটিফিকেশন নাই। ক্যাশ বুক হচ্ছে এনি ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো। ঠিক আছে, সো আমার যেই ক্যাশ ইনফ্লো হচ্ছে, সেল করে আমি ক্যাশ পাচ্ছি, পারচেস করলে আমার ক্যাশ চলে যাচ্ছে। আমি যদি ফিক্সড অ্যাসেট যদি পারচেস করি ক্যাশে, তাহলে ক্যাশ আউটফ্লো হচ্ছে। ঠিক আছে, ফিক্সড অ্যাসেট সেল করে যদি কোনো টাকা পাই, লোন নিয়ে যদি আমি ব্যাংক, আমি যদি কিছু টাকা পাই, আবার লোন পরিশোধ করলে টাকা চলে যায়, যেখানেই আমার ক্যাশ মুভমেন্ট হচ্ছে সেটাকে আমি রেকগনাইজ করব, আমার ক্যাশ বুকে রেকগনাইজ করব। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক স্যার আছে, ক্লিয়ার। দিস হ্যাজ টু বি ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, আচ্ছা, দেন কামস পেটি ক্যাশ বুক। পেটি ক্যাশ বুক হচ্ছে গিয়ে আপনাকে একেবারে কি বলবো, এটা হচ্ছে ইম্যাটেরিয়াল ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। ঠিক আছে, সো খুচরা যে ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো হয়, ওটাকে আমি ক্যাশ বুকে মেনটেন করবো না, তাহলে কি হবে, ক্যাশ বুক বড় হয়ে যাবে, এন্ড ক্যাশ বুক মেনটেন করা আমার জন্য খুব মানে ডিফিকাল্ট হয়ে যাবে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে পেটি ক্যাশ বুক কত অ্যামাউন্ট হলে আমি তাকে কনসিডার করব, কত অ্যামাউন্ট হলে তাকে কনসিডার করবো না। দিস ডিপেন্ডস অন ইউর বিজনেস, দিস ডিপেন্ডস অন ইউর এন্টিটি। ঠিক আছে, আজকে যদি ব্র্যাক ব্যাংক বলে যে 10,000-এর নিচে যদি কোনো ট্রানজেকশন হয়, সেটাকে আমি ক্যাশ বুকে রাখবো না, তার জন্য আমি আলাদা একটা ক্যাশ বুক মেনটেন করবো। ঠিক আছে, কিন্তু আবার অনেকে বলবে যে না, আমি অ্যামাউন্টের কোনো থ্রেশহোল্ড রাখবো না, আমি নেচারের থ্রেশহোল্ড রাখবো। নেচারের থ্রেশহোল্ড হচ্ছে ইলেকট্রিসিটি বিল, ইউটিলিটি বিল, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, লাঞ্চ বিল, এই জিনিসগুলো যদি হয়ে থাকে সেটাকে আমি পেটি ক্যাশে মেনটেন করবো, তাকে আমি ক্যাশ বুকে রেকগনাইজ করবো না। সো অল ইন অল আমার অ্যাকাউন্টিং প্রসেসে কিন্তু কোনো চ্যালেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, কারণ আপনারা যেই কাজটা করছেন, কাইন্ডলি রিকোয়েস্ট করবো নট টু ডু। ওকে, দিস ইজ মাই রিকোয়েস্ট। আচ্ছা, সেকেন্ড যেটা আমরা করছি সেটা হচ্ছে গিয়ে যে আমাকে বুঝতে হবে যে, প্রথম কথা হচ্ছে আমার অ্যাকাউন্টিং এ কোনো ইম্প্যাক্ট আছে কিনা। বিট ক্যাশ বুক, বিট পেটি ক্যাশ বুক, আমার ট্রানজেকশন রেকর্ড হওয়াটা হচ্ছে বড় কথা। আর এই ম্যাটেরিয়ালি থ্রেশহোল্ড সেট করছি এন্টিটি। সো কোম্পানি তার বিজনেস ডে টু ডে রানিং এর জন্য দ্যাট ক্যান এনশিওর দিস, যে কোনটা পেটি ক্যাশ বুক কোনটা ক্যাশ বুক। বাট আইডিয়ালি আমি যেটা দেখেছি, গুড প্র্যাকটিস হচ্ছে বড় ট্রানজেকশন গুলো যেটা থাকে, সেলস রিলেটেড যেটা থাকে, পারচেজ যদি থাকে, ফিক্সড অ্যাসেট থাকে, ঠিক আছে,
মেজর এক্সপেন্স থাকে সব ক্যাশ বুকে যায়, আর খুচরা খাচরা যে এক্সপেন্সেস গুলো থাকে দ্যাট গোজ ইনটু পেটি ক্যাশ বুক। ঠিক আছে, পেরোল একটু আগে আমি ডিসকাস করেছি, ওয়েজেস এন্ড স্যালারিজ এর পেমেন্টের জন্য যেটা করে। ঠিক আছে, আর লাস্টেরটা হচ্ছে আমার জার্নাল। জার্নাল ইজ এনি আদার। ঠিক আছে, তাহলে আমি যদি এখন আপনাদেরকে ট্রানজেকশন দিয়ে শুরু করি, আমার ক্যাশ সেলস যদি হয়, কোন বুক অফ অরিজিনাল এন্ট্রিতে আমি রেকর্ড করবো? টেল মি। ক্যাশ বুক। ভেরি গুড। ঠিক আছে, দ্যাট ইজ আউট অফ দ্য ওয়ে, আমাদের এখানে আর প্রবলেম থাকবে না। আর যদি ক্রেডিট সেল করি তাহলে তাকে আমরা কোথায় রেকগনাইজ করবো? সেলস ডেপো। গুড। ঠিক আছে, দিস ইজ জাস্ট নট হোয়াট আই এম মেনশনিং হিয়ার, এটা এক্সামেও একইভাবে জিনিস আসে, বাট এটা মেজরিটি স্টুডেন্টরা আমরা বড় মানে সাম শেষ করে ফেলতে পারি, বাট এই জিনিসগুলোতে আমরা মার খাই। আর আমাদের এমসিকিউ এখন এইভাবেই আসছে বেশি। সো যদি আমি এখন পারচেজ করি, পারচেজের টাইপ দু রকম, ক্যাশ পারচেজ, ইট উইল বি রেকর্ডেড ইন ক্যাশ বুক। আর যদি ক্রেডিট পারচেজ করি তাহলে দ্যাট উইল বি রেকর্ডেড ইন পারচেজ ডে বুক। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে ট্রানজেকশনটা আপনাদেরকে আমি সেট করলাম, নাও কামস সোর্স ডকুমেন্ট, যেটার জন্য আপনাদের কাছে আমি আজকে আমি এটা বোঝাতে চাচ্ছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিকিউ যদি না থাকতো এটা আমি এভাবে পড়াতামই না। ঠিক আছে, সোর্স ডকুমেন্টে আমরা যেহেতু সেলস নিয়ে কথা বলছি, আমরা যখন সেল করি আমাদের তিনটা ডকুমেন্ট অ্যারাইজ করে, অ্যাকচুয়ালি চারটা ডকুমেন্ট অ্যারাইজ করে, আমি আগে তিনটা মেজর দিয়ে বলবো। আজকে যদি আমি আপনাদের কাছে কোনো কিছু মানে পারচেজ করতে যাই, ঠিক আছে, তাহলে আমি হচ্ছি এক্সপেক্টেড বায়ার এন্ড আপনি হচ্ছেন প্রসপেক্টিভ সেলার। ঠিক আছে, আমরা সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে আসি, আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আসি। ঠিক আছে, সো আমি যখন আপনার কাছে কোনো কিছু কিনতে যাব, আমি নিশ্চয়ই একটা অর্ডার নিয়ে যাব আপনার কাছে। ঠিক আছে, সো আমি যখন আজকে পারচেজের জন্য যদি এখানে থাকি, ঠিক আছে, এখানে যদি আমরা চিন্তা করি, ওকে, আমি কিনতে যাচ্ছি আপনার কাছে, সো আই উইল প্লেস অ্যান অর্ডার, এটার নাম হবে পারচেজ অর্ডার। ঠিক আছে, আর ঠিক সেম জিনিসটা যখন আপনি পাবেন আপনার জন্য কাউন্ট হবে এটা সেলস অর্ডার। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনার কাছে কিনতে চাচ্ছি, আমি আপনার কাছে একটা ডকুমেন্ট পাঠালাম যে আমাকে 100টা গাড়ি লাগবে, ঠিক আছে, পিক আপ ট্রাক লাগবে, দ্যাট ইজ মাই পারচেজ অর্ডার। ঠিক আছে, দ্যাটস আ ডকুমেন্ট। আমি বিজনেস ডকুমেন্ট নিব, তারপর সোর্স ডকুমেন্ট আমি আপনাদের আসবো, যেটা আমাদের এমসিকিউতে আসে। সো যেটা আমার পারচেজ অর্ডার, আপনি যেহেতু সেলার আপনার জন্য হচ্ছে এটা সেলস অর্ডার। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই সেলস অর্ডার কি আমার সোর্স ডকুমেন্ট? এই পারচেজ অর্ডার কি আমার সোর্স ডকুমেন্ট? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সেলস অর্ডারের বেস করে কি আমি আমার বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড করব, নাকি না আপনার স্যার। এই পারচেজ, ইয়েস, আপনি কি আপনার পারচেজ অর্ডার বেস করে আপনি রেকর্ড করবেন? উই উইল নট, বিকজ পারচেজ অর্ডার ক্যান বি রিজেক্টেড, সেলস অর্ডার ক্যান বি নট অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এটা চেঞ্জ হতে পারে। তাহলে ফার্স্ট হচ্ছে রিকোয়েস্ট। ঠিক আছে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যদি আমরা বলে থাকি, আমি কিনবো, পারচেজ অর্ডার দিলাম, আপনার জন্য এটা সেলস অর্ডার। নেক্সট, ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাকে যেটা খেয়াল করতে হবে, সোর্স ডকুমেন্ট যদি আমরা সেলস এর কথা বলি, এটা হচ্ছে ডেলিভারি নোট। ঠিক আছে, ও লাইট ইয়াগামি, প্লিজ স্টপ ডুইং দিস। আপনি ডেথ নোট দেখেন, আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, বাট অ্যাকাউন্টিং ক্লাস ইজ গোয়িং অন, ওটা আমার সাথে পার্সোনালি আপনারা আলাপ করতে পারেন। ওকে, বাট ডোন্ট ডু দিস হিয়ার। এটা মানে ডিসক্রেডিটস দি হোল প্র্যাকটিস অফ আওয়ার ক্লাস, বা আমাদের স্টুডেন্টদেরকে ডিসক্রেডিট করে। ওকে, নাম্বার টু হচ্ছে ডেলিভারি নোট। ডেলিভারি নোটে আমরা কি করি? ডেলিভারি নোট হচ্ছে আপনি যখন একটা সেলস অর্ডার পাচ্ছেন, আপনাকে আমি পারচেজ অর্ডার দিচ্ছি, আপনি যখন ওই অর্ডারটা পেয়ে আপনি আপনার ফ্যাক্টরি থেকে কি করছেন, আপনি আপনার ফ্যাক্টরি থেকে কি করেন, আপনি আপনার ফ্যাক্টরি থেকে গুডস এর চালান দেন। ঠিক আছে, সো যখন আপনি আপনার ফ্যাক্টরি থেকে গুডসটা বের করছেন, যে ডকুমেন্ট ইস্যু করেন, দ্যাট ইজ ডেলিভারি নোট। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো প্র্যাকটিক্যাল লাইফের ইমপ্লিকেশন আছে। আপনি যখন চালান দিবেন আপনার ফ্যাক্টরি থেকে আমার কাছে ফরওয়ার্ড করবেন, দ্যাট ইজ ডেলিভারি নোট গন। ঠিক আছে, তাহলে এই ডেলিভারি নোট কি আপনার সোর্স ডকুমেন্ট? নো, দিস ইজ আ ডকুমেন্ট। ইয়েস, দিস ইজ আ ডকুমেন্ট, বিজনেস ডকুমেন্ট, বাট দিস ইজ নট ইয়েট আ সোর্স ডকুমেন্ট, কারণ এটা রিজেক্ট হয়ে যেতে পারে। আর আপনি যখন গুডসটা মানে আমি যখন পারচেস করছি, আমি যখন ফ্যাক্টরি থেকে পাচ্ছি আপনার কাছে, দ্য ডকুমেন্ট আই এম ইস্যুইং, যেটা হচ্ছে আমার ফ্যাক্টরি প্রেমিসে যখন গুডসটা ঢুকছে, আমার ফ্যাক্টরিতে যখন আমি গুডসটা নিচ্ছি, তখন আমার ডকুমেন্ট হচ্ছে গুডস রিসিভড নোট।
সো গুডস রিসিভ নোট হচ্ছে আমার ফ্যাক্টরিতে যখন আমি গুডসটা পাচ্ছি নিচ্ছি তখন আমি যে ডকুমেন্ট ইস্যু করছি দ্যাট ইজ গুডস রিসিভ নোট। বাট তারপরও তাকে আমি সোর্স ডকুমেন্ট হিসাবে কাউন্ট করবো না, বিকজ ইট ক্যান চেঞ্জ, রিজেক্ট হতে পারে, ফেরত দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তাইলে হোয়াট কামস লাস্ট? লাস্ট হচ্ছে যে ফাইনালি আপনার আর আমার সাথে যদি সেলস এগ্রিমেন্ট হয়ে যায়, ঠিক আছে, আপনারা হয়তো বলবেন যে এগ্রিমেন্টের আগে কিভাবে গুডস ছেড়ে দিলাম আর এগ্রিমেন্টের আগে কিভাবে আমার ফ্যাক্টরিতে পৌঁছে গেল। আসলে বিজনেস ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট। বিজনেস ওয়ার্ল্ডে সবকিছু কাগজে কলমে করে না, যাচ্ছে পাঠিয়ে দিচ্ছে, দেখে তারপর ফাইনালাইজ করে। ঠিক আছে, বাট আইডিয়ালি এগুলো একসাথে হয়, একই একই টাইমে হয় জিনিসগুলা। ওকে, বাট আপনাদেরকে বোঝানোর জন্য যে ডকুমেন্ট গুলো আছে এর মধ্যে কোনটা আমার সোর্স ডকুমেন্ট এন্ড কোনটা আমার সোর্স ডকুমেন্ট না। ওকে, এন্ড সোর্স ডকুমেন্টই কিন্তু আপনার বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড হবে, নট আদার্স। সো সোর্স ডকুমেন্ট আমি যদি পারচেজ করি তাহলে আমার জন্য হচ্ছে পারচেজ ইনভয়েস। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। আমি যদি সেল করি, দেখেন আপনারা যখন আমাকে সেল করছেন আপনারাই কিন্তু ইনভয়েস ইস্যু করছেন, দিস ইজ ইম্পর্টেন্ট। ইনভয়েসটা ইস্যু করে কিন্তু সেলার, তার জন্য হচ্ছে সেলস ইনভয়েস। সো হোয়াট ইজ, আপনি যদি সেলার হন আপনার জন্য যেটা সেলস ইনভয়েস, ঠিক আছে, আমার জন্য একই জিনিস হচ্ছে পারচেজ ইনভয়েস। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই দিস টু। ঠিক আছে, আজকে যদি আপনারা ইয়েতে চান, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন। আপনারা যদি কখনো সোর্স ডকুমেন্ট নিয়ে কাজ করেন, যে অ্যামাউন্টটা বুক অফ অরিজিনাল এন্ট্রিতে সেলস বা ক্রেডিট পারচেজ, আমি কিন্তু ক্রেডিট পারচেজ এন্ড ক্রেডিট সেলস এর কথা বলছি, যখন রেকগনিশন দেখবেন তাহলে আপনাকে সেলস ইনভয়েসের অ্যামাউন্টটাকে আপনি চেক করবেন, আপনি পারচেজ ইনভয়েসের অ্যামাউন্টটাকে আপনি চেক করবেন। দিস ইজ সো ইম্পর্টেন্ট। আমি বলি এরর অ্যাডজাস্টমেন্ট যখন করবেন, আপনারা যখন চ্যাপ্টার 6 পড়েন, আপনাদেরকে এই নলেজ গুলো না থাকলে কিন্তু আপনারা ওই স্টেটমেন্টটাই বুঝতে পারবেন না যে কেন কোনটা কোন জায়গা থেকে আসছে। ওকে, তাহলে আমাকে সেলস ইনভয়েসের যে অ্যামাউন্ট ওটা যাবে সেলস ডেবিটে। ঠিক আছে, আর যেটা আমার পারচেজ ইনভয়েসের যে অ্যামাউন্ট, ঠিক আছে, সেটা চলে যাবে আমার পারচেজ ডে বুকে। দ্যাট মিনস বাকি যে দুটো আছে দে আর নট মাই সোর্স ডকুমেন্ট, ওটা আমার বিজনেস ডকুমেন্ট। ঠিক আছে, দ্যাট মিনস আপনাকে এটা এক্সামে কি আসে আমি বলি, উইচ ওয়ান অফ দ্য বিলো, ঠিক আছে, চারটা অপশন দেওয়া থাকবে, উইল বি আ সোর্স ডকুমেন্ট। আপনাকে দেখবেন পারচেজ অর্ডার থাকবে, ডেলিভারি নোট থাকবে, পারচেজ ইনভয়েস থাকবে, আর সেলস অর্ডার থাকবে। সো যদি এটা আপনি বুঝেন তাহলে আপনি পারচেজ ইনভয়েসকে ইয়ে করবেন। দ্যাট মিনস সেলস ইনভয়েস এন্ড পারচেজ ইনভয়েস বাদে আমার যদি আরো কোনো ক্রেডিট পারচেজ বা ক্রেডিট সেলের কিছু থেকে থাকে, দ্যাট উইল নট বি মাই সোর্স ডকুমেন্ট। আই হোপ দিস ইজ এক্সপ্লেইনড। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ওকে, ঠিক আছে। এনি কোশ্চেন্স এনিবডি? রনি, টেল মি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেকেন্ড বিজনেস নোটটা একটু বুঝিয়ে দিবেন আমার। সেকেন্ড বুঝিনি আবার। সেকেন্ড বিজনেস নোট যেগুলো হচ্ছে ডেলিভারি নোট বা গুডস আচ্ছা, রিসিভ আমি নোট। জাস্ট সহজ করে বলি, জাস্ট ইট উইল টেক 2 মিনিটস। আমি আপনার কাছে পারচেজ অর্ডার দিলাম যে রনি আমি আপনার কাছ থেকে 200টা বই কিনবো। ঠিক আছে, সো যে কাগজটা দিচ্ছি দ্যাট ইজ ইউর পারচেজ অর্ডার। আপনি এটা রিসিভ করছেন, আপনার জন্য এটা সেলস অর্ডার, বিকজ ইউ আর দ্য সেলার। ঠিক আছে, সেকেন্ড ডকুমেন্ট হচ্ছে আমি আমার ফ্যাক্টরি থেকে কিছু গুডস আমি পাঠিয়ে দিলাম আপনার ফ্যাক্টরি থেকে। সো আমি যখন আমার ফ্যাক্টরি থেকে আপনার ফ্যাক্টরিতে পাঠাচ্ছি, আমার ওয়্যার হাউস থেকে একটা নোট ইস্যু হয়, একটা ডকুমেন্ট ইস্যু হয়, সেটাকে আমরা বলি ডেলিভারি নোট। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্যাক্টরি থেকে ডিসপ্যাচ নোট আর কি, একটা এটা অনেকে ডিসপ্যাচ নোট বলে, বাট আমাদের বইতে যেটা বলছে ডেলিভারি নোট। আপনার ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি থেকে যখন, সরি, আপনি যেহেতু সেলার, আপনার ফ্যাক্টরি থেকে যখন চলে আসছে বা বের করে দিচ্ছেন, ঠিক আছে, দ্যাট ইজ ডেলিভারি নোট। আর আমার ফ্যাক্টরি যখন গুডস গুলাকে বুঝে পাচ্ছে, যে ডকুমেন্ট ইস্যু করছে, যে ইনফ্লো হিসাবে আসছে যে 200টা বই, ঠিক আছে, যে ডকুমেন্ট আমি ইস্যু করব দ্যাট ইজ গুডস রিসিভ নোট। ওকে, তারপর আপনার সাথে যদি আমার সেলস কন্ট্রাক্ট কনফার্ম হয় যে আপনি যে গুডস আমাকে দিয়েছেন, আমি যদি এটাকে অ্যাগ্রি করে নেই, তাইলে যে ডকুমেন্ট আপনি ইস্যু করবেন দ্যাট ইজ সেলস ইনভয়েস। এন্ড হোয়াট ইজ সেলস ইনভয়েস টু ইউ ইজ পারচেজ ইনভয়েস টু মি। রনি, আর ইউ ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, এগুলো জানতে হবে, এগুলো আমাদের এমসিকিউ হওয়াতে আমি ব্রিটিশ সিলেবাসে দেখছি প্রচুর স্যার পরিমাণে এগুলোর question। এখানে যদি একটু মানে বিষয়টা ক্লিয়ার Yes. করে নেই, যে আপনি বলছেন যে আমি হুম। প্রথমে সেলস অর্ডার পেলাম, তারপরে ডেলিভারি হুম। নোটের সাথে আমি তাকে মালও পাঠাই দিলাম, তারপরে আপনি এগ্রিমেন্টের কথা বলছেন। স্যার মাল পাঠানোর পরে হুম। এগ্রিমেন্ট কি হয়? মাল পাঠাইছে সে তো রিসিভ করবে, আমাকে টাকা দিয়ে দেবে, এরকমটা হওয়ার কথা না? ঠিক আছে, ঠিক আছে মেহেদি, দ্যাট ইউজ টু বি মাই কোশ্চেন।
ঠিক আছে, বাট এই পুরো প্রসেসটা একই নাগারে হয়, খুব সুইফট, একসাথে তিনটা ডকুমেন্ট একসাথে প্রডিউস হয়। বুঝেন জিনিসটা? আমি পারচেস রিকোয়েস্ট প্লেস করলাম, ঠিক আছে, সাথে সাথে আপনি আপনার ফ্যাক্টরি থেকে যখন আমাকে চালান পাঠিয়ে দিচ্ছেন, সেই মোমেন্টেই আমার সেলস ইনভয়েস রেডি হয়ে যাচ্ছে। একদম প্র্যাকটিক্যাল কেসটা আমি আপনাকে বললাম, ঠিক আছে, একই সাথে একই মোমেন্ট হচ্ছে। এগুলা কিন্তু আমি বোঝানোর জন্য আপনাদেরকে একটা একটা করে আমি ফ্লো বলছি, বাট এগুলো একসাথে হয়। তো বুঝতে যেখানে পেরেছি সেলস ইনভয়েস হয়ে যায়, সেখানে আপনার গুডস আপনার ফ্যাক্টরি থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। আর যখন সেলস ইনভয়েসে যখন হয়ে যাচ্ছে, আপনি যখন পারচেজ ইনভয়েস হিসেবে তাকে রেকগনাইজ করছেন, তখন আমার ফ্যাক্টরিতেও জিনিসটা কিন্তু পৌঁছায় যাচ্ছে। মধ্য কথা হচ্ছে 6 সেট অফ ডকুমেন্টস, অনলি 2 আর কনসিডার্ড অ্যাজ সোর্স ডকুমেন্ট, ঠিক আছে। এই সেলস ইনভয়েসের অ্যামাউন্টই যাবে আমার সেলস ডেবিট, পারচেজ ইনভয়েসের অ্যামাউন্ট যাবে পারচেজ ডেবিট। নেক্সট, এবার আপনাদের আরেকটা জিনিস জানা খুব ইম্পর্টেন্ট। আমি যখন ক্রেডিট সেল করি, ঠিক আছে, আমি সেল করার পর আপনি কি সব গুডস নিয়ে কি স্যাটিসফাইড হবেন? হয়তো এরকম কেস হতে পারে যে আমি আপনাকে 100টা আইটেম চেয়েছেন, আমি 200টা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। আরেক জায়গায় দেখা যাচ্ছে যে আমি আপনাকে যে স্পেসিফিকেশন চেয়েছেন, আপনি লাল কালার চেয়েছেন, আমি আপনাকে ব্লু কালার পাঠিয়ে দিয়েছি। সো তখন আপনি অ্যাজ আ পারচেজার, অ্যাজ আ বায়ার, আপনি কি ওটাকে ইয়ে করবেন? আপনি ওটাকে রিটার্ন মানে নাও করতে পারেন, মানে এটা একসেপ্ট নাও করতে পারেন। তখন কি হবে? টেল মি। আজকে আমি আপনাকে গুডস সেল করেছি, গুডস আপনার পছন্দ হলো না, বা গুডস আমি আপনাকে বেশি পাঠিয়েছি, হোয়াট উইল হ্যাপেন? সেটাকে আমরা তখন এটা রিটার্ন। গুড। সো যখন আপনি সেল নিয়ে কাজ করবেন, তখন এটা হবে আপনার রিটার্ন ইনওয়ার্ডস, ঠিক আছে। আর যখন আপনি বায়ার হবেন, যখন আপনি বায়ার হবেন মানে কি বলি, হ্যাঁ বায়ার হবেন, তখন হচ্ছে গিয়ে রিটার্ন আউটওয়ার্ডস, ঠিক আছে। পারচেজের সাথে হচ্ছে গিয়ে রিটার্ন আউটওয়ার্ডস, আর সেলস এর সাথে হচ্ছে রিটার্ন ইনওয়ার্ডস। আমি সেল করছি বলে আমার কাছে যে ফেরত আসছে, ঠিক আছে, আমি পারচেজ করছি বলে আমার কাছে আমি ফেরত পাঠিয়ে দিচ্ছি। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, দিস আর ইম্পর্টেন্ট। নেক্সট পার্টটা আমি বলি। আমি যখন ইনভার্ট করলাম যে গুডস আমার কাছে চলে আসলো, বা গুডস যখন আমি ফেরত দিব, অবশ্যই এটা কাগজ কলম ছাড়া, কোনো সোর্স ডকুমেন্ট ছাড়া এটা হবে না। সো উই নিড টু আইডেন্টিফাই দ্য সোর্স ডকুমেন্ট ফর রিটার্ন ইনওয়ার্ডস অ্যান্ড রিটার্ন আউটওয়ার্ডস। সো দ্যাট ইজ সামথিং উই উইল বি ডুইং। এবার বলি রিটার্নের প্রসেসটা কিভাবে হয়। আজকে যে পারচেজ করেছে, সেই তো রিটার্নের জন্য সে ইনিশিয়েটিভ নেয়, রাইট? কারণ আমি কিনে দেখলাম, আমার কাছে ভালো লাগতেছে না। সো আমি এখন কি করব? আই এম গোয়িং টু ইস্যু ডেবিট নোট। খেয়াল করেন, এটা একটা আমার বিজনেস ডকুমেন্ট, ঠিক আছে। ডেবিট নোট ইস্যু করবো। এই ডেবিট নোটটা আমি কাকে পাঠাবো? আমার সেলারের কাছে পাঠাবো, ঠিক আছে। সেলার কি করবে? এই ডেবিট নোট দেখে সে কনফার্ম করবে, হ্যাঁ আমি ভুল গুডস পাঠিয়েছি, ঠিক আছে, বা আমি বেশি গুডস পাঠিয়েছি। তখন সেটাকে অ্যাকনলেজ করে, একসেপ্ট করে একটা ডকুমেন্ট ইস্যু করবে, যেটাকে আমরা কি বলবো? ক্রেডিট নোট, ঠিক আছে। দ্যাট ইজ মাই ক্রেডিট নোট, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট আই নিড টু লুক ইনটু, যে আমি যখন রিটার্ন ইনওয়ার্ডস বলি বা রিটার্ন আউটওয়ার্ডস বলি, আমার দুটা ডকুমেন্ট প্রডিউস হবে। এই দুটো ডকুমেন্টের মধ্যে ডেবিট নোট ইস্যু করে যে পারচেজ করেছে, আর ক্রেডিট নোট ইস্যু করে যে রিটার্ন ইনওয়ার্ডস কে সে কনফার্ম করছে। অনলি সেলার ক্যান কনফার্ম। সেলার যদি কনফার্ম না করে, তাহলে আমার এই রিটার্ন ইনওয়ার্ডের আউটওয়ার্ডের রিকোয়েস্টের কোনো ভ্যালু থাকে না। তাইলে এই দুটা কি আমার সোর্স ডকুমেন্ট? চিন্তা করে বলেন। একটা সোর্স ডকুমেন্ট। গুড, ঠিক আছে। আপনি তার মানে কিছুটা আপনি এটার সাথে মানে আপনার অ্যাওয়ারনেস আছে, ইটস গুড টু হিয়ার। বাট তারপর আমি আপনাদেরকে বলি, আমার দুটো ডকুমেন্ট থাকবে, যেটা আমাদের এক্সামে আসে ট্রু ফলসে, ব্রিটিশ সিলেবাসে আসছে, যে ডেবিট নোট এন্ড ক্রেডিট নোট উইচ মানে আর দিস টু সোর্স ডকুমেন্ট, অ্যান্সার ওয়াজ ইয়েস অর নো, ঠিক আছে। সো এখানে যদি না জানেন তাহলে ভুল করে ফেলবেন। কমন সেন্স বলে পারচেজের জন্য ডেবিট নোট হচ্ছে সোর্স ডকুমেন্ট, সেলস এর জন্য হচ্ছে ক্রেডিট নোট হচ্ছে আমার সোর্স ডকুমেন্ট। আদতে তা না, ঠিক আছে। সো পারচেজ যখন আমি ফেরত দিব, আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, ঠিক আছে, দিস ইজ নাথিং বাট আ রিকোয়েস্ট। এই রিকোয়েস্ট ক্যান বি, হ্যাঁ, রিকোয়েস্ট ক্যান বি একসেপ্টেড অর মানে নট একসেপ্টেড, ঠিক আছে। এই জন্য এটার কোনো ভ্যালু নাই, ওকে। বাট আমার ক্রেডিট নোট হচ্ছে কনফার্ম বাই দ্য সেলার, যে হ্যাঁ আমি আপনার গুডস আপনি আমাকে দিচ্ছেন, আমি ফেরত নিব, ঠিক আছে। এটা হচ্ছে কনফার্ম। দ্যাটস ওয়াই দিস ইজ মাই সোর্স ডকুমেন্ট, ঠিক আছে। এবার আপনাদেরকে একটা কথা বলি, তাইলে আমি যখন সেল
করে যখন আমাকে কাস্টমার ফেরত দিচ্ছে, আমার সোর্স ডকুমেন্ট হচ্ছে ক্রেডিট নোট, অ্যান্ড ক্রেডিট নোট আমি রেকগনাইজ করি কোথায়? ইন মাই সেলস ডে বুক। অ্যান্ড সেলস ডে বুকে ক্রেডিট নোটের কাজ কি? আমার ক্রেডিট সেলস এর ব্যালেন্সকে কি করা? কমিয়ে দেওয়া। দিস ইজ ইম্পর্টেন্ট। আমি 100টা ক্রেডিট সেল করব, আমার সেলস ডে বুকে ব্যালেন্স বেড়ে যাবে। আর আমি যখন সেলস ডে বুকে আমি কি করছি? ক্রেডিট নোট ইস্যু করছি, তখন আমার সেলস এর ব্যালেন্স কমে যাবে। ফর এক্সাম্পল, 100 টাকা আমি সেল করেছি, 20 টাকা আমার ফেরত আসছে। ঠিক আছে, সো 100 টাকা আমার ক্রেডিট, আমার সেলস ইনভয়েসের উপর বেস করে আমি রেকগনাইজ করেছি। তারপর ক্রেডিট নোটে 20 টাকা আমি রেকগনাইজ করে মাইনাস করে আমি কমিয়ে দিব, তাহলে আমার সেলস ডে বুকে ফাইনাল ব্যালেন্স থাকবে কত? 80 টাকা 80 থাকবে। টাকা। দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আপনারা দেখালাম তো সেলারের পার্টি, এবার যে পারচেজ করেছে, যে বায়ার, তার সোর্স ডকুমেন্ট তো আমি আপনাদেরকে বললাম ইজ নট ডেবিট নোট। তাহলে তার সোর্স ডকুমেন্ট কি? কারণ সে তো রিটার্ন আউটওয়ার্ড দিয়েছে, রাইট? এটার তো একটা আপনার ট্রানজেকশন রেকর্ড থাকা দরকার। সো হোয়াট ইজ দি সোর্স ডকুমেন্ট ফর দ্য বায়ার যখন রিটার্ন আউটওয়ার্ড সে করছে? টেল মি। কনফিউজড হয়ে গেলেন কেন আপনারা? স্যার ক্রেডিট নোটটাই তো হবে না? ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড হাসিনা। টেল মি, আপনাদের কনফিউশনটা কোথা থেকে আসে? খেয়াল করে দেখেন, আপনারা যখন রিটার্ন ইনভার্স হচ্ছে, আপনার গুডস যখন আপনাকে প্রেমিসে চলে আসছে, ঠিক আছে, আপনার যেটা ক্রেডিট নোট, আপনার সোর্স ডকুমেন্ট, বায়ারের জন্য কিন্তু এই ক্রেডিট নোট যেটা কনফার্ম, দ্যাট ইজ অলসো দি ক্রেডিট নোট, মানে দ্যাট ইজ অলসো দ্য সোর্স ডকুমেন্ট ফর দ্য বায়ার টু রেকর্ড রিটার্ন আউটওয়ার্ডস। রিটার্ন আউটওয়ার্ডস এর কাজ কি? আমি যদি 100 টাকা পারচেজ করি, তাহলে আমি ক্রেডিট পারচেজ হিসাবে তাকে পারচেজ ডে বুকে রেকগনাইজ করবো। আর আমি যদি রিটার্ন আউটওয়ার্ডস করে থাকি, মানে কমিয়ে দিলাম, 20 টাকা যদি কমে যায়, তাহলে আমার পারচেজ ডে বুকে কি হবে? এটা মাইনাস হিসাবে শো করবে। দ্যাট মিনস আমার ফাইনাল যে লায়াবিলিটি আছে, পারচেজ ডে বুকে যে রেকর্ডটা আছে, সেটা থাকবে 80 টাকা। সো বোথ ফর ক্রেডিট আমার রিটার্ন ইনওয়ার্ডস অ্যান্ড রিটার্ন আউটওয়ার্ডস আমার সোর্স ডকুমেন্ট হচ্ছে ক্রেডিট নোট। এম আই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলে? ক্যান আই প্রসিড? ওকে, আচ্ছা, নেক্সট ওয়ানটা আপনাদেরকে এটা জানা দরকার, এটা জাস্ট কনসেপ্টস এর জন্য, এটা নিয়ে আমি অতটা ডিটেইলে যাব না। আমাদের আগের সিলেবাস গুলো আপনাকে একটা সেলস ডে বুক বা একটা পারচেজ ডে বুক বা একটা ক্যাশ বুক করে যেতে হতো, এখন এগুলা করতে হবে না। ঠিক আছে, এতক্ষণ তো আমরা সোর্স ডকুমেন্ট জানলাম। এবার হচ্ছে আমরা যে বলেছিলাম যে 6টা বুক অফ অরিজিনাল এন্ট্রি আছে, লেটস হ্যাভ আ লুক আমার সেলস ডে বুক দেখতে কেমন। ঠিক আছে, একটা সেলস ডে বুকে যেটা থাকে, আমি যেটা আপনাকে বলেছি, সেলস ডে বুকে আমার ক্যাশ ট্রানজেকশন, ক্যাশ সেলস কি থাকবে? নেভার। সেলস ডে বুকে খালি দুটো জিনিস থাকে, ক্রেডিট সেলস আর আমার রিটার্ন ইনওয়ার্ডস, যেটা আমাকে কাস্টমার আমাকে ফেরত দিয়ে দিয়েছে, যেটাকে আমি কিভাবে বুঝি? আমি ক্রেডিট নোট দেখলে বুঝতে পারি। ঠিক আছে, সো দিস ইজ হাউ আ সেলস ডে বুক ইজ গোয়িং টু লুক লাইক। একটা সেলস ডে বুকে প্রথম কলাম থাকে হচ্ছে আপনার ডেট। আপনি যখন ট্রানজেকশন ইনভয়েস দেখে আপনি ক্লিয়ার হলেন যে হ্যাঁ একটা ক্রেডিট সেল হয়েছে, সো হাউ আর ইউ গোয়িং টু রেকর্ড? ফার্স্ট কলাম হচ্ছে ডেট, সেকেন্ড কলাম হচ্ছে আপনাকে যেটাকে আমরা বলি যে ওর ইনভয়েস বা ক্রেডিট নোটের রেফারেন্সটা। ঠিক আছে, থার্ড কলাম হচ্ছে ডিটেইল, কোন পার্টির কাছে আমি ক্রেডিট সেল করেছি। আর ফোর্থ কলাম হচ্ছে দিস, ফোর্থ কলাম হচ্ছে আমার টোটাল ব্যালেন্স। দেখেন, দিস ইজ মাই সেলস ডে বুক, এত সহজ। আপনি আরো 100টা কাস্টমারকে ক্রেডিট সেল করবেন, আপনার কি থাকবে? ফার্স্ট কলামে থাকবে ডেট, সেকেন্ড কলামে থাকবে আপনার ইনভয়েস নাম্বার, ঠিক আছে, থার্ড কলামে থাকবে যে পার্টির কাছে সেল করেছেন সেই পার্টির নাম, আর ফোর্থ কলামে থাকতেছে আপনার যে অ্যামাউন্ট আপনি সেল করছেন। এন্ড দিস অ্যামাউন্ট ইজ ইনক্লুসিভ অফ ভ্যাট। দিস অ্যামাউন্ট ইজ ইনক্লুসিভ অফ ভ্যাট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ যখন আমি সেল করি ভ্যাট সহ অ্যামাউন্ট আমি রেকগনাইজ করি এখানে। ওকে, আচ্ছা, দিস ইজ সেলস ডে বুক। আর যেটাকে আমি বলছিলাম যে ক্রেডিট নোট, যেটা রিটার্ন ইনওয়ার্ডস হলো আমার 10 তারিখে সেল করেছি, 25 তারিখে রিটার্ন আসছে। ওকে, তাহলে আমি তাকে কিভাবে রেকগনাইজ করবো? ইনভয়েসে দিব সিএন। সিএন ইজ মাই প্রুফ অফ ক্রেডিট নোট, আর আই হচ্ছে আমার ইনভয়েস। ঠিক আছে, এটা আপনাদেরকে দেখে যেতে বুঝতে পারেন। আর ইনভয়েস হলে আমার প্লাস, ঠিক আছে, আর ক্রেডিট নোট মানে রিটার্ন হলে তো আমার লায়াবিলিটি কমে যায় বা আমার রিসিভেবল কমে যায়, এই জন্য আমি তাকে মাইনাস হিসেবে রেকগনাইজ করছি। এটাতে কারো কোনো কনফিউশন আছে?
হাউ আ সেলস ডে বুক ইজ গোয়িং টু লুক লাইক। কাউকে আপনাকে এক্সাম এটা করতে দিতে হবে না, বাট এটা নিজেদের কনসেপ্টের জন্য এটা জানা দরকার। কনফিউশন এনিবডি? No, sir. ওকে, ইউজুয়ালি এই সময় পর্যন্ত আমি অনেকগুলো কোশ্চেন পাই। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড আপনাদের? আই এক্সপেক্ট যে আপনারা বুঝে আগাচ্ছেন। ঠিক আছে, কোনো কনফিউশন থাকলে রেজ হ্যান্ড, আমি আই ক্যান রিপিট অন এন্ড অন এন্ড অন। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, এটা এক্সাম পার্সপেক্টিভের চেয়ে হচ্ছে নলেজ পার্সপেক্টিভ বই যেতে যেহেতু আছে। একটা হচ্ছে অ্যানালাইজ সেলস ডে বুক। অ্যানালাইজ সেলস ডে বুক হচ্ছে, এটাকে আমরা বলি যে এক্সটেন্ডেড সেলস ডে বুক বলতাম আমরা যখন ব্রিটিশ সিলেবাসে পড়তাম। অ্যানালাইজ সেলস ডে বুকে কি হয়, সেম জিনিস, ডেট, ঠিক আছে, ক্রেডিট নোট বা ইনভয়েস, ডিটেইলের কলাম, টোটালের কলাম, তারপর হচ্ছে আপনাকে আরো 3টা কলাম বা 2টা কলাম থাকে। লেটস জাস্ট সে আপনার বিজনেস হচ্ছে বুটস এন্ড স্যান্ডেলস সেল করে, তাহলে আপনি যে সেল করেছেন 115 টাকা, 115 টাকা তো পুরোটাই আপনার বুটস হতে পারে, পুরোটাই আপনার স্যান্ডেল হতে পারে, বা দুটার মধ্যে পার্ট বাই পার্ট হতে পারে। ঠিক আছে, আর আমরা যেটা বলেছি যে দিস অ্যামাউন্ট 115 ইজ ইনক্লুসিভ অফ ভ্যাট। সো অ্যানালাইজ সেলস ডে বুকে কি থাকে, আপনাকে কলাম করে ডিফাইন করে দেওয়া থাকে ভ্যাটের পরিমাণ কত। ঠিক আছে, আমার সেলস এর কন্ট্রিবিউশন, আমার বিজনেস যদি হয় বুটস এন্ড স্যান্ডেলস, দুটা বিজনেস লাইন থাকে, তাহলে বুটস এর কত টাকা সেলস, স্যান্ডেলস এর কত টাকা সেল, এই জিনিসটাকে আমি ডিফাইন করতে পারি। এই 3টা কলামকে যখন থাকবে সেটাকে আমরা বলি অ্যানালাইজড সেলস ডে বুক। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনভয়েস ক্রেডিট সেল হয়েছে 115, 15 টাকা ভ্যাট, বুটস এ হচ্ছে 100। 25শে মেতে এসে কি হলো, আমি রিটার্ন ইনভয়েস আমাকে কাস্টমাররা ফেরত দিয়ে দিয়েছে, তাইলে আমার রিসিভেবল কি হবে, কমে যাবে। সো 30 টাকা যেহেতু ফেরত দিয়েছে, 30 টাকার মধ্যে 15% হচ্ছে আমার ভ্যাট, বাকিটা হচ্ছে গুডস এর পরিমাণে আমার সেলস কমে যাচ্ছে। ঠিক আছে, ইজ দিস ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে, কনফিউশন আছে? স্যার ভ্যাট নিয়ে স্যার একটু কনফিউশন ছিল স্যার, এটা কি ইনক্লুডিং ভ্যাট হবে নাকি এক্সক্লুডিং ভ্যাট, এইটা নিয়ে স্যার আমি কনফিউশন পড়েছি। আচ্ছা, এটা যখন দেখবেন, এটা আমাদের যদি বইতে বলা না দেওয়া থাকে তাহলে ইনক্লুসিভ হিসাবে আগাবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি এখনো মানে চাকরি জীবনে এটা নিয়ে আমি সাফার করি, যে কোনটা ইনক্লুসিভ কোনটা এক্সক্লুসিভ না বলে দিলে আমিও আগাতে পারি না। ঠিক আছে, বাট এই সামেজ বা এই এক্সাম্পলে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে সেলস এর মধ্যে ভ্যাট ইনক্লুডেড। ঠিক আছে, তখন আমি কি করব, আমার ফর্মুলা হচ্ছে, এখানে একটা ফর্মুলা আছে, আপনি যখন ভ্যাট ইনক্লুডেড থাকে ইকুয়ালস টু 115 মাল্টিপ্লাই বাই 15 বাই 115, সরি এটা 15 বাই 115। ঠিক আছে, দিস ইজ ইয়োর ইনক্লুসিভ মেথড। আর এক্সক্লুসিভ মেথড হচ্ছে এটার উপর আপনি ভ্যাট চার্জ করবেন, ভ্যাট এটার উপরে আছে। এটা নিয়ে আমি পারলে যে ভ্যাটের সেকশনটা আছে একটু পরে আমি আপনাদেরকে আরো গো থ্রু করে নিয়ে যাবো। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বাট আপাতত আমি আপনাদেরকে বলছি যে এই 115তে ভ্যাট ইনক্লুডেড, 15 ইজ ইয়োর ভ্যাট, বাকি টাকাটা হচ্ছে আপনার গুডস এর। ঠিক আছে, আচ্ছা, পারচেজ ডে বুক, প্রথম আমাদের সেলস ডে বুকটা আমরা দেখে ফেললাম, হাউ দিস ইজ গোইং টু লুক লাইক। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমার পারচেজ ডে বুক দেখতে গেল। পারচেজ ডে বুক হচ্ছে সেম থিং, ফার্স্ট ডে কলাম থাকবে হচ্ছে আমার ডেট, সেকেন্ড হচ্ছে আমার ইনভয়েস বা ক্রেডিট নোট। এই ক্রেডিট নোট দেখে আপনারা মনে করবেন যে সেলস ডে বুকেও তো ক্রেডিট নোটকে রেকগনাইজ করেছি, তাহলে পারচেজ ডে বুকে কেন ডেবিট নোট না? সোজা কথা, ক্রেডিট নোট ইজ সোর্স ডকুমেন্ট ফর বোথ মাই ক্রেডিট সেলস অ্যান্ড আপনার ক্রেডিট পারচেজেস। সো আমার রিটার্ন ইনওয়ার্ডস হোক রিটার্ন আউটওয়ার্ডস হোক, যেটা সেলার ইস্যু করছে যে ক্রেডিট নোট, দ্যাট ইজ মাই সোর্স ডকুমেন্ট ফর বোথ। ঠিক আছে, আর ডিটেলস হচ্ছে কোন পার্টি থেকে কিনেছেন, আর পরেরটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। আর যদি অ্যানালাইজ করতাম তাহলে কি হতো, আমাকে এখানে আরেকটা কলাম থাকতো ভ্যাট, আরেকটা কলাম থাকতো কোন ক্যাটাগরির এক্সপেন্স করেছি, ইজ ইট র ম্যাটেরিয়াল, ইজ ইট ফিনিশ প্রোডাক্ট। অনেক সময় এক্সপেন্সেরও কিছু জিনিস চলে আসে যেগুলো আমাদের মানে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যেটা জড়িত। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের জানার জন্য। আচ্ছা, একটা জিনিস না জানলেন, ঠিক আছে, এটা একটু দেখা দরকার আমাদের। আমরা যখন সেলস ডে বুক করি, আমরা যখন ক্রেডিট সেল রেকগনাইজ করি, ভ্যাট কি আমার ইনক্লুডেড থাকে কি থাকে না? একটু আগের কোশ্চেনটা ছিল যেটা আপনাদেরকে বলছিলাম যে ভ্যাট ইনক্লুডেড হয়েই আসে। আমি যে সেলস ইনভয়েস ড্র করি, আমি যদি আজকে 100 টাকার সেলস ইনভয়েস ড্র করি, আমার বিলটা হয়ে যায় 115 টাকা। ঠিক আছে, সো ভ্যাট ইনক্লুডেড হয়ে যায় আমরা যখন ইউজুয়ালি ক্রেডিট সেল করি। ওকে, ইম্পর্টেন্ট এই জিনিসটা কেন দেখাতে চাচ্ছি, এটা আমি ফিল করছি অনেক স্টুডেন্টের এই কোশ্চেনটা আসে। অথচ ক্যাশ বুকে যখন আমি সেলস রেকর্ড করি, খেয়াল করে দেখেন, আমি যখন
ক্যাশ বুক যে বললাম না যে ক্যাশ ইনফ্লো এন্ড ক্যাশ আউটফ্লো যখন হয়, তখন যখন আমি ক্যাশটা রেকগনাইজ করি আমার ক্যাশ বুকের ডেবিট সাইডে, তখন কি ভ্যাট কে আমি ইনক্লুড করে দেখাই না দেখাই না আমাকে বলেন? ইনক্লুড করে অ্যাড করা হয়। ইনক্লুড করে থাকে, কিন্তু আমরা ক্যাশ বুকে কখনো ভ্যাটের জন্য আলাদা করে কোনো কলাম করি না। ঠিক আছে, একটু পর ক্যাশ বুক দেখবো, তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বাট ফার্স্ট অফ অল এটুকু দেখানোর জন্য আপনাকে যে আমি যখন সেলস ডে বুকে ক্রেডিট সেল রেকগনাইজ করব, সেটা কিন্তু আমার ভ্যাট ইনক্লুডেড থাকবে। আর আমি যখন সেলস ডে বুকে যখন আমি রিটার্ন ইনভার্স রেকগনাইজ করবো, এই যে 30 টাকা যে আমি রেকগনাইজ করেছি, ঠিক আছে, আমি রিটার্ন দিয়েছি বা কাস্টমার আমাকে রিটার্ন করেছে, ঠিক আছে, তার ভেতরেও ভ্যাট ইনক্লুড করা থাকে। ওকে, এতটুকু জানেন। দিস ইজ ফর ইয়োর সেলস ডে বুক অ্যান্ড পারচেস ডে বুক। এইবার আসবো আমি ক্যাশ বুকের কি আপনার, ঠিক আছে। ক্যাশ বুক হচ্ছে আমাদের 80% যদি বলি আমাদের বুক অফ অরিজিনাল এন্ট্রির মধ্যে যা আছে। ওকে, আচ্ছা একটা একটা করে আমি আসি। ওকে, ক্যাশ বুকে যদি আমি প্রথমে জানতে চাই, আপনাদেরকে শুরু করেছিলাম ক্লাস কি দিয়ে? সোর্স ডকুমেন্ট দিয়ে, রাইট? আচ্ছা, ক্যাশ বুকের সোর্স ডকুমেন্ট কি? ক্যাশ রিসিপ্ট। উম, আমরা বলতে পারি তাকে, কিন্তু দ্যাট ইজ নট দি ওয়ার্ড। ঠিক আছে, স্যার মানি রিসিট। বলতে পারি, কিন্তু এটা সোর্স ডকুমেন্টের টার্ম। আমি একটা কথা বলি, আগে ক্যাশের গল্পটা বলি। আপনি ইউজুয়ালি ক্যাশ বুকে টাকা আসে কিভাবে বা ক্যাশ পান কি করে? আপনাকে ফিজিক্যাল ক্যাশ কেউ দিল, ব্যাংক ট্রান্সফার দিল, অনলাইনে ফান্ড ট্রান্সফার দিল, ঠিক আছে, আপনাকে একটা চেক দিল। এই সব জিনিসগুলো কিন্তু আপনার ক্যাশ ট্রানজাকশনের পার্ট, বিট ক্যাশ ইনফ্লো বা বিট ক্যাশ আউটফ্লো। তাইলে আমার মোড অফ ট্রানজাকশন হচ্ছে এই যে এই কয়টা যেটা বললাম। অনেকে মনে করেন যে ফিজিক্যাল ক্যাশ পেলেই খালি ক্যাশ বুকে রেকগনাইজ করবো। নো, আপনাকে যদি ব্যাংক ড্রাফট দেওয়া হয়, আপনাকে যদি ধরেন ক্রেডিট ট্রান্সফার করা হয়, আর আপনিও যদি ইলেকট্রনিক ট্রান্সফার করে কাউকে ইএফটিএন দিয়ে টাকা দেন, আরটিজিএস করে যদি টাকা পান বা কাউকে টাকা দেন, এই ইলেকট্রনিক মোড গুলাও কিন্তু আপনার ক্যাশ বুকের ট্রানজাকশনস। ক্যাশ চেঞ্জিং হ্যান্ডস বা অ্যাকাউন্ট ব্যালেন্সেস আর মুভিং, দ্যাট উইল বি পার্ট অফ মাই ক্যাশ বুক। এটা আমাদের এক্সামে আসছে, স্টুডেন্টরা এটা মিস আউট করে ফেলে। ঠিক আছে, কারণ আমরা পুরোনো স্টাইলে স্টাডি করে আসছি। ওকে, ইলেকট্রনিক যদি ট্রানজাকশন হয়, এটা কিভাবে ক্যাশ ট্রানজাকশন হয়? অফকোর্স শুনেন, আমি আপনাকে বলি, এই ক্যাশ বুক যেটাকে আমরা বলি, আমরা নামটাতে বেশি ফোকাস করি। তানভীর খেয়াল করেন, আমরা ক্যাশ বুক মানে কিন্তু মনে করি যে অনলি ক্যাশ ট্রানজাকশনস। দ্যাট ইজ নট দ্য কেস। এই ক্যাশ বুক যদি বলি, দিস ইজ নট লিমিটেড টু ক্যাশ ট্রানজাকশন, সেখানে আমার ব্যাংক ট্রানজাকশনসও হয়। সো আদতে যেটা আমার ক্যাশ বুক, সেটা কিন্তু আমার ক্যাশ প্লাস ব্যাংক, দুই ট্রানজাকশনকে ইনকর্পোরেট করে আমার ক্যাশ বুক। আর ইউ ক্লিয়ার তানভীর? জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এক্সাম কোশ্চেন এগুলো। ওকে, তাহলে আমাকে যেটা করতে হবে যে ক্যাশ ট্রানজাকশনস এন্ড ব্যাংক ব্যালেন্স মুভমেন্টস যেগুলোতে হয়ে থাকে আমার যে ট্রানজাকশনে, দে অল ফর্ম পার্ট অফ মাই ক্যাশ বুক ট্রানজাকশনস। আর ক্যাশ বুক ট্রানজাকশনের জন্য আমার সোর্স ডকুমেন্ট তাহলে কি হবে? যেটা একটু আগে আপনারা বললেন, মানি রিসিট, ঠিক আছে, চেক বুক কাউন্টার ফয়েল যখন আপনি চেক ইস্যু করে দিলেন কাউকে। ওকে, তারপর ব্যাংক ড্রাফটের রিসিট আছে, অনেক কিছু আছে। এই সবগুলাকে আমরা এক নামে বলি, সেটার নাম হচ্ছে রেমিটেন্স অ্যাডভাইস। দিস ইজ মাই সোর্স ডকুমেন্ট। এই যে যতগুলো জিনিসের নাম বললেন, ইয়েস দিস আর ডকুমেন্টস, এই সব ডকুমেন্টকে এক নামে বলে, এটাকে বলে রেমিটেন্স অ্যাডভাইস। সো এক্সামে যদি এটা কেউ দেখেন, ঘাবড়ানোর কিছু নাই। সোর্স ডকুমেন্ট ফর ক্যাশ বুক ট্রানজাকশনস, ঠিক আছে, ক্যাশ বা ব্যাংক মুভমেন্ট ট্রানজাকশনস হচ্ছে রেমিটেন্স অ্যাডভাইস। আই হোপ আই এম ক্লিয়ার। কনফিউশন আছে কারো কিনা বলেন? ওকে, তাহলে সোর্স ডকুমেন্ট আমরা কয়টা শিখলাম আজকে? একটা হচ্ছে সেলস অর ইনভয়েস, পারচেজ ইনভয়েস, ঠিক আছে, আমার ক্রেডিট নোট, আর একটা হচ্ছে আমার রেমিটেন্স অ্যাডভাইস। এই চারটা সোর্স ডকুমেন্ট হচ্ছে আমার সোর্স ডকুমেন্ট, বাকি সবকিছু হচ্ছে আমার ইরেলিভেন্ট। মুক্তা আক্তার, টেল মি। স্যার রেমিটেন্স অ্যাডভাইসটা যদি একটু এক্সপ্লেইন করতেন। আচ্ছা ঠিক আছে, আমি কয়টা ট্রানজেকশন দিয়ে বলি। আজকে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে, আপনি ধরেন তানভীরের অ্যাকাউন্টে আপনি 100 টাকা ট্রান্সফার করছেন, আমরা এটাকে ইএফটি বলতে পারি বা আরটিজিএস বলতে পারি বা এনপিএসবি ট্রানজাকশন বলি। 3 মোড অফ ট্রানজাকশন আছে, মানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। সো এটা যখন করে থাকবেন, আপনার অ্যাকাউন্ট ডেবিট হবে, তানভীরের অ্যাকাউন্ট ক্রেডিট হবে। সো এটার জন্য যে
ব্যাংক দেখবেন একটা ডিজিটাল ডকুমেন্ট আপনাকে দেবে, একটা কনফার্মেশন দিবে, এইটা একটা সোর্স ডকুমেন্ট। ঠিক আছে, এন্ড এই পার্টিকুলার সোর্স ডকুমেন্টকে আপনি কি নাম দিবেন? এটাকে আমরা রেমিটেন্স অ্যাডভাইস হিসাবে বলবো। এন্ড এই রেমিটেন্স অ্যাডভাইসের যে ট্রানজেকশনটা থাকে দ্যাট ইজ পার্ট অফ মাই ক্যাশ বুক ট্রানজেকশনস। আরো বলি, আজকে আমি একটা চেক দিয়েছি, ঠিক আছে, আজকে ধরেন আমি আইসিবি কে একটা চেক দিলাম, 1 লাখ টাকার চেক দিলাম। তো যে চেকটা দিচ্ছি, চেক ইউজুয়ালি এটা চেক বইয়ের পাতা থাকে, ঠিক আছে। সো চেক বইয়ের পাতার দেখবেন লেফট হ্যান্ড সাইডে দেখবেন যে একটা দাগ থাকে, সেখানে আমি আমার ডিটেলসটা শো করি, তারপর চেক বই ছিঁড়ে দিয়ে আমি চেকটা ইস্যু করি, ঠিক আছে। সো যে পাতাটা আমি আইসিবি কে দিচ্ছি আর চেক বইয়ের মধ্যে দেখবেন যে সাইডের লেফট হ্যান্ড সাইডে যে একটা ছোট্ট একটা পাতা থাকে, এইটা কিন্তু আমরা এটাকে বলি চেক বুক কাউন্টার ফয়েল। এই চেক বুক কাউন্টার ফয়েলও কিন্তু আমার রেমিটেন্স অ্যাডভাইস, ঠিক আছে। থার্ড কেস বলি, আমার সেল করে টাকা আসছে, ওই টাকাটা হাতে নিয়ে আমি ব্যাংকে জমা দিলাম। সো ব্যাংকে যখন আমি টাকাটা জমা দিই একটা ডিপোজিট স্লিপ থাকে, ওই ডিপোজিট স্লিপও কিন্তু আমার একটা সোর্স ডকুমেন্ট। সো এই যে আমি বললাম যে অনলাইন ফান্ড ট্রান্সফারের যে কেস, চেক বুক কাউন্টার ফয়েল, ডিপোজিট স্লিপ, এই সব ডকুমেন্ট গুলাকে আমরা কি বলি? রেমিটেন্স অ্যাডভাইস। রেমিটেন্স। মুক্তা আক্তার, আর ইউ ক্লিয়ার? স্যার আমার একটা Yes, কোশ্চেন। sir. তানভীর, স্যার, ইন দি কেস অফ আ ক্রেডিট নোট, আমরা যদি একটা ক্রেডিট নোট রিসিভ করি এন্ড ওটাকে যদি আবার পরবর্তীতে অ্যাডজাস্ট করা হয়, লাইক সে যদি আমাকে বললো যে 100 টাকার ক্রেডিট নোট হবে, আমি ওটাকে অ্যাডজাস্ট করে দেখছি এটা 80 টাকা হবে, তাহলে ওই হুম, ট্রানজাকশনটা আমরা কিভাবে রেকর্ড করবো? আচ্ছা, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি যখন বলতেছি যে 100 টাকা অ্যাডজাস্ট হবে, বুঝেন 100 টাকা অ্যাডজাস্ট হয়ে পাঠাচ্ছি, দ্যাট ইজ আ ডেবিট নোট, দ্যাটস আ রিকোয়েস্ট। আমি এই কথাটা কিন্তু একদম প্রথম ইয়েতে আপনাদেরকে দেখিয়েছি। সো আমি যদি বায়ার হই, আমি যদি আজকে ফেরত দিতে চাই, ঠিক আছে, আমি ফেরত দিয়ে দেওয়ার সময় যে ডকুমেন্ট ইস্যু করবো দ্যাট ইজ আ ডেবিট নোট, ঠিক আছে। আর আমি যখন, এটা গেল প্রথমটা, আর আমি যখন এটা, আপনি যখন এটা পে একসেপ্ট করবেন, ওই যে 100 টাকাকে আপনি কারেক্ট করে দিয়ে 80 টাকা হিসাবে একসেপ্ট করবেন, দ্যাট ইজ আ ক্রেডিট নোট। এন্ড ওটাই থাকবে, So, এর আগে যা ক্রেডিট কিছু নোট হয়েছে ফর সব হোম, বাদ। মি অর দ্য বায়ার? বুঝিনি তানভীর, আবার বলেন। ক্রেডিট নোটটা কি আমার জন্য অ্যাজ আ সেলার নাকি বায়ারের জন্য এটা ক্রেডিট নোট? আগে বলি, এটা এভাবে না, কোশ্চেনটা রিফ্রেশ করে। কোশ্চেনটা ফার্স্ট অফ অল হচ্ছে, যে সেলার, যে সেল করেছে, একমাত্র হি ক্যান অ্যাকনলেজ যে আমি গুডস ফেরত নেব, জি স্যার। ঠিক আছে। সো যখন সেটা কনফার্ম করে, যখন সেটা যে ডকুমেন্ট ইস্যু করছে, দ্যাট ইজ ক্রেডিট নোট। সো আপনি যেটা পাঠাবেন দ্যাট ইজ আ ডেবিট নোট। আর এটা যখন সেলার যখন কনফার্ম করে বলবে যে হ্যাঁ এটা 100 টাকা না হয়ে এটা এখন 80 টাকা হবে, দ্যাট ইজ আ ডেবিট নোট। বাট একটা কথা বলি, যদি আপনার কথা এরকম হয়ে থাকে কোশ্চেনটা, যে 100 টাকা পাঠালো, 100 টাকা একসেপ্ট হলো, পরে ফেরত পাঠালো হচ্ছে 80 টাকা, ইজ দিস ইউর কোশ্চেন? না 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 স্যার, ওটা ওই যে আপনি ফার্স্টে যেটা বললেন না যে অ্যাডজাস্ট হবে পরে, তারপর ওটা ক্রেডিট নোট হবে, আমার কোশ্চেন এটাই ছিল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। না, আমি একটু কমপ্লেক্স ভাবে চিন্তা করছিলাম। আমার কথা হচ্ছে বায়ার পাঠাবে, দ্যাট ইজ ডেবিট নোট, এন্ড দ্য সেলার একসেপ্টস, দ্যাট ইজ দি ক্রেডিট নোট। সো সেলারের জন্য সোর্স ডকুমেন্ট ফর রিটার্ন ইনওয়ার্ডস হচ্ছে ওই ক্রেডিট নোট, আর বায়ারের জন্য ওই ক্রেডিট নোটটাই হচ্ছে গিয়ে কি ডেবিট নোট রিটার্ন আউটওয়ার্ডস এর আউটওয়ার্ডস। নোট। হ্যাঁ, রিটার্ন আউটওয়ার্ডস এর জন্য তার সোর্স মানে ডকুমেন্ট সেই ক্রেডিট নোটটা, তানভীর, জি 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 ঠিক আছে, বুঝতে হোয়াট দ্য পেরেছি। সেলার হ্যাজ জি ইস্যুড। ওকে, জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। মুক্তারা, কোনো কোশ্চেন? আচ্ছা, রনি, টেল মি। স্যার, ক্রেডিট নোট কি সেলার ইস্যু করার পর কি টাকা কি আবার বায়ারকে রিটার্ন করে কপি হিসেবে? সেলার ক্রেডিট নোট ইস্যু করে, সেলার যখন ক্রেডিট নোট ইস্যু করে তখন সে গুডস গুলাকে সে রিসিভ করে, সে বায়ারের কাছ থেকে রিসিভ করে। যখন আমি কনফার্ম করতেছি হ্যাঁ 100 টাকা আমি ফেরত নেব, তখন তার ফ্যাক্টরিতে বা তার প্রেমিসে জিনিসটা আসে, এন্ড ওই ডকুমেন্টটা হচ্ছে কি আপনার ক্রেডিট নোট। আগে হবে আপনার ক্রেডিট নোট, তারপর হবে অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে। এনি আদার কোশ্চেন, রনি? না স্যার, কোশ্চেন ছিল না, আমি বলতে চাচ্ছি যে ক্রেডিট নোটটা কি বায়ারকে পাঠানো হয় নাকি? অবশ্যই পাঠানো, অবশ্যই পাঠানো, কারণ ক্রেডিট নোট বায়ারকে না পাঠালে তো বায়ারের সোর্স ডকুমেন্ট থাকলো না তার রিটার্ন ইনভয়েস, ঠিক আছে। জাস্ট লাইক সেলস ইনভয়েস পাঠানো হয় সেলারের কাছ থেকে, ঠিক তেমনই ভাবে আপনার ক্রেডিট নোটও সেলার পাঠায় দেয় আপনার টু দা বায়ার, ঠিক আছে। ওই সেলস ইনভয়েসও যেমন বোথ বায়ারের জন্য লাগে, সেলারের জন্য লাগে, এই ক্রেডিট নোটও বোথ সেলার বায়ার দুজনের জন্য লাগে। আর সেলস ইনভয়েস আর ক্রেডিট নোট দুটাই কিন্তু সেলারই ইস্যু করে থাকে টু দা বায়ার, ঠিক আছে। আচ্ছা,
এবার আমরা যেটা ক্যাশ বুকে ফার্স্ট অফ অল সোর্স ডকুমেন্ট আপনারা বুঝে গেছেন যে আমার ক্যাশ বুকের যত ক্যাশ ইনফ্লো হয় বা আউটফ্লো হয় সবগুলাকে আমরা রেকর্ড করি ক্যাশ বুকে। আর ক্যাশ বুকের সোর্স ডকুমেন্ট হচ্ছে রেমিটেন্স অ্যাডভাইস। ঠিক আছে, আর রেমিটেন্স অ্যাডভাইস এক জিনিস না, অনেকগুলো জিনিসের সংমিশ্রণই হচ্ছে গিয়ে আপনার রেমিটেন্স অ্যাডভাইস, প্রুফ অফ রিসিপ্টস এন্ড পেমেন্টস ইন ক্যাশ বুক। ঠিক আছে, আচ্ছা ক্যাশ বুকে আপনাদের দেখবেন পেজ নাম্বার 62 তে একটা সাম দেওয়া আছে। আমি সামটা আপনাদেরকে করবো না, বাট আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যেতে চাচ্ছি এতটুকু। ঠিক আছে, আর এটা ক্যাশ বুকের বুক অফ অরিজিনাল দেখতে কেমন হয় সেটা একটু বুঝাতে চাচ্ছি। সো এখানে পেজ 62 দেখবেন যে আপনার ওপেনিং ব্যালেন্স আছে 900 টাকা। ঠিক আছে, আর এ থেকে এম পর্যন্ত অনেকগুলো ট্রানজেকশন দেওয়া আছে। এটা এমসিকিউ না হলে আপনাদেরকে করাতে, কিন্তু আপনাদেরকে এখন খালি কনসেপ্টটা বুঝাচ্ছি। ওকে, পরে দেখছি আমরা কি হচ্ছে। দেখেন একটা ক্যাশ বুকে কি কি কলাম থাকে। ফার্স্ট কলাম ইজ ডেট, সেকেন্ড কলাম হচ্ছে ন্যারেটিভ, ন্যারেটিভ হচ্ছে নেচার, কোন নেচারের ট্রানজেকশন। ঠিক আছে, থার্ড কলাম হচ্ছে আপনার টোটাল রিসিট। ওকে, ফোর্থ কলাম হচ্ছে যে অ্যানালাইজড পার্ট, আদার্স, এক্সট্রা। একটা কলাম থাকছে ভ্যাট, একটা কলাম থাকছে রিসিভেবলস। এই রিসিভেবল মানে কি? এই রিসিভেবল মানে হচ্ছে রিসিভেবল বাবদ যেই টাকা আপনার আসছে। ক্যাশ সেলস, ক্যাশ সেলস মানে কি? আপনি ক্যাশে সেল করে যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা আপনার এই ক্যাশ বুকের এই কলামটাতে আসবে। আর আদার্স মানে কি? আদার্স হতে পারে আপনি ফিক্সড অ্যাসেট সেল করে টাকা পেয়েছেন। ঠিক আছে, হয়তো আপনাকে কোনো একটা লস রুটে আপনি উইন করে টাকা পেয়েছেন। মানে সোজা কথা হচ্ছে সেলস বাদে, ক্যাশ সেলস এন্ড রিসিভেবল বাদে, ভ্যাট বাদে যা কিছু আছে সব আদার্সে চলে যায়। ঠিক আছে, সো ক্যাশ বুকে এগুলো হচ্ছে অ্যানালাইজড, বাট আপনাকে মেইন থাকতে হবে তিনটা কলাম, ডেট, ওকে, নাম্বার 2 কলাম হচ্ছে ন্যারেটিভ, আর নাম্বার 3 হচ্ছে গিয়ে টোটাল অ্যামাউন্ট। এগুলো হচ্ছে ইনফ্লো। সো ইনফ্লো কি কি কারণে হয় আমরা একটা জিনিস খেয়াল করে দেখি। যখন আমরা ক্যাশ সেল করি তখন আমার ইনফ্লো হয়। যখন আমি বাকিতে যখন সেল করেছিলাম সেই টাকাটা যদি কাস্টমারের কাছ থেকে পাই তাইলে আমার ইনফ্লো হয়। ঠিক আছে, আমি যদি ব্যাংকের থেকে লোন নেই তাইলে ইনফ্লো হয়, বা যদি কোনো ইন্ডিভিজুয়ালের থেকে লোন নেই। ঠিক আছে, আমি যদি নন কারেন্ট অ্যাসেট সেল করে দিই, ফিক্সড অ্যাসেট সেল করে দিই, তাহলে যে টাকাটা পাই দ্যাট ইজ মাই ইনফ্লো। সো এই ইনফ্লো গুলাই আমি রিসিপ্ট কলামে আমি শো করি। এই বইতে আসলে স্পেস পাইনি বিধায় আপনাকে এই রিসিপ্টস এন্ড পেমেন্টস আপনাকে পাশাপাশি দিতে পারিনি, পেজ নাম্বার 63। ঠিক আছে, তো তারা যেটা করেছে রিসিপ্টটাকে এক সাইডে শো করেছে, পেমেন্টসটাকে আরেক সাইডে শো করেছে। এখন আমরা পেমেন্টসটা খেয়াল করবো ক্যাশ বুকে, যেটা বলেছিলাম অল কাইন্ড অফ ক্যাশ পেমেন্টস আমার ক্যাশ বুকের পার্ট। ক্যাশ বুক হচ্ছে আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি ফর অল ক্যাশ ট্রানজেকশনস। ঠিক আছে, সো ক্রেডিট সাইডে কি থাকতেছে বা পেমেন্ট সাইডে কি থাকে, ওই একই জিনিস। ফার্স্ট কলাম ইজ ডেট, সেকেন্ড কলাম হচ্ছে আমার ন্যারেটিভ, থার্ড কলাম হচ্ছে আমার টোটাল। সো পেমেন্টস গুলা আমার সাপ্লায়ারকে যে ক্রেডিট পারচেস করেছি, বাকিতে কিনেছিলাম, এখন তাদেরকে পেমেন্ট করেছি, এগুলাকে সব আমার এখানে রেকগনাইজ করবে। ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল, ইউটিলিটি বিল, এক্সপেন্স পেমেন্ট, এগুলো আমার কাছে এখানে আসবে। স্যালারি পেমেন্ট আমার কাছে আসবে। পেটি ক্যাশে আমি টাকা দিচ্ছি, ট্রান্সফার করছি, সেটা আমার এখানে আসবে। ঠিক আছে, মেশিনারি পারচেস, ফিক্সড অ্যাসেট পারচেস করছি, সেই অ্যামাউন্টটা আমার এখানে আসবে। ঠিক আছে, সো যেখানে আমার ক্যাশ পেমেন্ট হচ্ছে সেই সব জিনিসগুলাকে আমি আমার ক্যাশ বুকের পেমেন্টস কলামে নিয়ে আসবো। সো এখানে আমার তিনটা কলাম ইজ ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি। আর বাকি কলাম গুলো হচ্ছে কি? বাকি কলামটা হচ্ছে আমাকে এখানে খেয়াল করতে হবে যে কি কি আর এলিমেন্ট আছে। এটাকে হচ্ছে অ্যানালাইজ সেগমেন্ট, যে আমি এখানে দেখে জানতে পারছি যে কোন কোন খাতে যাচ্ছে। যেমন ব্যাটের জন্য কত পেমেন্ট হচ্ছে। ঠিক আছে, পেয়েবলস, আমি বাকিতে যার কাছ থেকে কিনেছি তাকে পেমেন্ট করতে কত টাকা যাচ্ছে। পেটি ক্যাশে কত টাকা ট্রান্সফার করছি। ওয়েজেস, আমার স্যালারি, ঠিক আছে, স্টাফের স্যালারি পে করতে কত যাচ্ছে। আদার্স হচ্ছে এর বাদে যা কিছু আছে, যেমন এখানে একটা এক্সাম্পল আছে মেশিনারি পারচেজ আছে, সেইটা এখানে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি পেজ 64 দেখি দেখবেন যে অ্যানালাইজড কলামটা আপনার এইখানে চলে আসছে। দ্যাট ইজ অল ইউ নিড টু নো। জাস্ট পেজ নাম্বার 64 এ একটা ক্যাশ বুকের চিত্র আপনারা দেখলে আপনার এক্সামের জন্য কভার্ড, বাট কেউ আপনাকে বলবে না যে একটা ক্যাশ বুক প্রিপেয়ার করতে। ওকে, আচ্ছা, দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, 4.2 এন্ড 4.3। এটা এক্সাম প্লাস নলেজ দুইটার কারণেই লাগবে। যে ভ্যাট ইন ক্যাশ বুক, ঠিক আছে, ক্যাশ বুকে ভ্যাট কখন থাকবে আমাকে বলুন। আপনি আমাকে বলেন যে লেটস জাস্ট সে, আমি আপনাকে দুটা এক্সাম্পল বলি। আপনি সেল করেছেন, 100 টাকা সেল করেছেন, তার উপর 15 টাকা ভ্যাট। ঠিক আছে, তাইলে এই ক্যাশ সেল যদি হয়ে থাকে, এটা আপনার সেল মানে ক্যাশ বুকে কোথায় রেকর্ড করবে?
Is it on the receipt side or is it on the payment side? স্যার রিসিপ্ট সাইটে। গুড। সো রিসিট সাইডে আপনার ফার্স্ট কলাম হচ্ছে ডেট, সেকেন্ড কলাম হচ্ছে আপনার ন্যারেটিভ। ন্যারেটিভে যেখানে লিখবেন যে এবিসি লিমিটেডের কাছে আপনি সেল করেছেন, ঠিক আছে? ওকে, থার্ড কলামটা কি হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট, যে কত টাকা তাকে আপনি ক্যাশ সেল করেছেন। ওই অ্যামাউন্টে কি থাকবে আপনার 100 টাকা, আর ভ্যাট ছিল 15 টাকা, তাহলে কত টাকা আসছে? 115 স্যার। গুড, ঠিক আছে। দ্যাট মিনস আমি যখন কোনো ক্যাশ সেল করব, আমরা জানি সেলস এর উপর ভ্যাট হয় আমার আউটপুট ভ্যাট, এই ভ্যাটটা আমি কনসিডার করেই রেকগনাইজ করে আমি নিয়ে আসবো। এই জিনিসটা এখানে বোঝাতে চাচ্ছিলাম, নাম্বার 1। আর নাম্বার টু হচ্ছে এবার আমি বলবো যে আমি আমার ইউটিলিটি বিল পেমেন্ট করছি, এখানে আমি আমার টেলিফোন বিল বা সার্ভিস চার্জ পেমেন্ট করেছি। সো সার্ভিস চার্জ এন্ড ইউটিলিটি বিলের উপর আমার ভ্যাট আছে, এটাকে আমরা বলি এক্সপেন্স ভ্যাট বলি। সো খেয়াল করে দেখবেন যে পেমেন্ট কলামে পেজ নাম্বার 64 এ আপনারা দেখবেন যে সার্ভিস চার্জ বিল, ঠিক আছে, টেলিফোন বিল, একটাতে 64 টাকা, আপনি দেখবেন 384 পে করেছেন টেলিফোন বিলে, ঠিক আছে? আর আপনি সার্ভিস চার্জ বিলে পেমেন্ট করেছেন 288 টাকা। এই দুই জায়গাতে কিন্তু আপনার ভ্যাট ইনকর্পোরেট করাই আছে এখানে। সো এক্সপেন্সের উপর এক্সপেন্স ভ্যাট থাকে। সো আমি যখন খেয়াল করে দেখেন, আমার দুটো কোশ্চেন আপনাকে বুঝতে হবে, যে কোশ্চেনটা এরকম যে ক্যাশ বুকে যখন আমি ইনফ্লো বা আউটফ্লো রেকগনাইজ করি, কোন কোন আইটেমে আমার ভ্যাট থাকবে। যখন আমি ক্যাশ সেলস করব, ঠিক আছে, ভ্যাট থাকবে। যখন আমি এক্সপেন্স পেমেন্ট করব, তখন আমার ভ্যাট থাকবে। এবার আমি যদি বলি যে কোন কোন কেসে ভ্যাট থাকবে না, আপনার ইনফ্লো এন্ড আউটফ্লো অফ ইন দ্য ক্যাশ বুক, ঠিক আছে? দুইটা পয়েন্ট এখানে আছে পেজ 64 এ। একটা যেটা বলেছে যে সাম ট্রানজাকশনস ডু নট ফল আন্ডার স্কোপ অফ ভ্যাট, যেমন কিছু কিছু আইটেম আছে আপনি সেল করলে সে ভ্যাটের আওতাভুক্ত না। যেমন আপনি যদি ফিক্সড অ্যাসেট সেল করে দেন, আপনার ফিক্সড অ্যাসেট সেল করে যে টাকা পাবেন সেটার উপর কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। সো যে টাকাটা পাচ্ছেন সেটা পুরাই আপনার ইনফ্লো। কিন্তু আপনি যদি গুডস এন্ড সার্ভিস, আপনি বিজনেস করছেন, যদি আপনি ফ্লাওয়ার সেল করে থাকেন, ফ্লাওয়ার বেচলে তার উপর ভ্যাট আছে। কিন্তু আপনি যদি আপনার দোকানটাই বেচে দেন, যে টাকা পাবেন তার উপর কোনো ভ্যাট থাকবে না। সো এখানে হচ্ছে কি, যেই আইটেম যেটা ভ্যাটের আওতায় না, সেখানে আপনার ভ্যাট ইনক্লুডেড হবে না, পিরিয়ড, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আছে, আপনি যদি ব্যাংক থেকে লোন নেন, ঠিক আছে, ব্যাংক থেকে লোন নেন বা ইন্ডিভিজুয়াল থেকে নেন, তার উপর যে ইনফ্লো হবে সেটার উপর কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। ওকে। আর নাম্বার 2, এটি ইম্পর্টেন্ট। নাম্বার 2টা হচ্ছে আরেকটা কেস আমরা দেখেছি যে ভ্যাট এখানে আসছে না, সেটা কোনটা? আমি যদি আগে ক্রেডিট সেল করি, খুব মনোযোগ দিয়ে শুনেন, ক্রেডিট সেল করি বা ক্রেডিট পারচেস করি, তখন কিন্তু ঠিকই ভ্যাট রেকগনাইজ করেছি। সো এখন যখন আমি কাস্টমারের কাছ থেকে টাকা পাবো ক্রেডিট সেল বাবদ, আর যদি আমি কোনো আমার সাপ্লায়ারকে যদি টাকা দিয়ে থাকি ক্রেডিট পেমেন্ট বাবদ, তার উপরে আমার কোনো ভ্যাট হবে না, ঠিক আছে? আমি জাস্ট টোটাল টাকাটা পাচ্ছি, সেটা ভ্যাটের জন্য আমি আলাদা করে রাখবো না, কারণ আমি ক্রেডিট সেল এন্ড ক্রেডিট পারচেজের সময় কিন্তু আমি ভ্যাট রেকগনাইজ করেছি, ঠিক আছে? দিস ইজ ইম্পর্টেন্ট জি, স্যার। এটা। আর লাস্ট পার্ট যেটা বলি, ডিসকাউন্টস ইন ক্যাশ বুক, এটা আসলে এতটুকু জানাটা ইম্পর্টেন্ট, কারণ এগুলা চিপা দিয়ে কোশ্চেন আসবে, আপনাদেরকে চ্যালেঞ্জ করবে। সো ক্যাশ বুকে ডিসকাউন্ট, আমরা দু রকম ডিসকাউন্টের কথা জানি, ঠিক আছে? একটা হচ্ছে ডিসকাউন্ট রিসিভড, একটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড। দেখেন, আরো সামনে এটা নিয়ে আরো ডিটেলে বলবো, বাট এতটুকু আমি বলি, এখানে আসলে একটা জিনিস আছে যেটা আমাকেও আগে কোশ্চেন করতাম আমি, যে পেজ নাম্বার 65 এ, যে কেন এটা আসলে ট্রিটমেন্ট এইভাবে হচ্ছে, ঠিক আছে? ডিসকাউন্ট অ্যালাউড আপনার আমার কাস্টমার, সে যদি আমাকে 1 মাসের মধ্যে সেটেল করে দেয়, আমি চিন্তা করে বলে সে আমার কথা শুনতে পাচ্ছেন নাকি প্রবলেম স্যার হচ্ছে? এতক্ষণ কিছু শোনা যায়নি। আচ্ছা, ঠিক আছে, আমি আবার রিপিট করছি, নট আ প্রবলেম। ডিসকাউন্ট অ্যালাউড এন্ড ডিসকাউন্ট রিসিভ নিয়ে বলছিলাম যে সেটা আমার ক্যাশ বুকে কিভাবে প্রেজেন্ট করব, দ্যাট ওয়াজ মাই কোশ্চেন, ঠিক আছে? তাহলে আমি কিভাবে রেকগনাইজ করি? আমি ডিসকাউন্ট অ্যালাউড এর এক্সাম্পল দিয়ে আসছি, যে আজকে যখন আমি কাস্টমারের কাছ থেকে সেল করে যে টাকা পাবো, ঠিক আছে, পরে বাকিতে সেল করেছিলাম, এখন কাস্টমারের কাছ থেকে আমি টাকাটা পাচ্ছি, সেটা আমার ক্যাশ বুকে কোথায় রেকর্ড করি? ইন দ্য ডেবিট সাইড অর দ্য ক্রেডিট সাইড? স্যার ডেবিট সাইড।
ভেরি গুড। কত টাকা রেকগনাইজ করবো? 100 টাকা সেল করেছি, সে আমাকে আর্লি পে করে দিয়েছে, 5% ডিসকাউন্ট, কত টাকা রেকগনাইজ করবো? 95। 95. গুড, ঠিক আছে। এবার দেখেন পেজ 65-এ আপনার ডেট কলাম, ন্যারেটিভ কলাম আর টোটাল কলামে রেকগনাইজ করেছে, এখানে করেছে 380 টাকা, 385 টাকা সেল করেছে, তাড়াতাড়ি পেয়েছে দেখে 380 টাকা রেকগনাইজ করেছে, সেম অ্যাজ 95, ঠিক আছে। এবার আমাকে বলেন তাহলে ডিসকাউন্ট অ্যালাউডটাকে সে কোথায় রেকগনাইজ করছে? সে আলাদা আদার্স এর পর আলাদা একটা কলাম করে ডিসকাউন্ট অ্যালাউড সে রেকগনাইজ করছে। দেখেন কতটা ইন্টারেস্টিং জিনিসটা। এখানে অনেকে হয়তো বলবেন যে 385 রেকগনাইজ করে রিসিভেবলে থাকবে 380 আর ডিসকাউন্ট অ্যালাউডে থাকবে 5, ব্যাপারটা কিন্তু তা হচ্ছে না। এখানে দিস ইউ নিড টু নো। কারণ কি আমি একটু বলি, এটার অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনটা বইতেও নাই, এই এক্সপ্লেনেশন কেউ আমাকে দেয়নি, এটা আমি একজনের কাছ থেকে জেনে নিয়েছিলাম জিনিসটা। এই ডিসকাউন্ট অ্যালাউডের যে কলামটা আমরা করছি সেটা কিন্তু আমার ক্যাশ বুকের পার্ট না, দিস ইজ আ রেকর্ড কলাম। আমি আবার বলছি, এই যে কলামটা ডিসকাউন্ট অ্যালাউড বা ডিসকাউন্ট রিসিভড, যেটা আমি রেকগনাইজ করব, দিস ইজ নট পার্ট অফ মাই ক্যাশ বুক, ইটস আ রেকর্ড কলাম। এই জন্য যত টাকা আমি জেনুইনলি পেয়েছি তত টাকাই আমি রেকর্ড করবো টোটাল রিসিপ্ট। আর যেহেতু আমাকে ওটারও হিসাব রাখতে হবে যে কত টাকা আমি ডিসকাউন্ট অ্যালাউ করেছি, সেটাকে আমি একটা আলাদা কলাম করে রেকগনাইজ করছি, বাট এই কলাম কিন্তু আমার ক্যাশ বুকের কোনো পার্ট না, ঠিক আছে। সেম গোজ উইথ ডিসকাউন্ট রিসিপ্ট। ডিসকাউন্ট রিসিপ্ট কখন হয়? আমি বাকিতে পারচেজ করেছি, ঠিক আছে, আমি বাকিতে পারচেজ করেছি। সো বাকিতে যদি পারচেজ করি, আমি যদি টাইমলি শোধ করে দেই, তাহলে আমাকে আমার যে সেলার সে কি করবে, সে আমাকে কম দামে, সে আমাকে কমের মধ্যে আমাকে অ্যালাউ করবে, ঠিক আছে। সো দ্যাট ইজ ডিসকাউন্ট রিসিপ্ট, আমি ডিসকাউন্ট পাচ্ছি। সো ডিসকাউন্ট যদি পেয়ে থাকি, তাহলে যেই টাকা আমি জেনুইনলি পে করছি সেটাই আমার ক্যাশ বুক পেমেন্টে থাকবে, ঠিক আছে। আর ওই যে ডিসকাউন্ট রিসিভ করেছি সেটার একটা রেকর্ড রাখতে হবে, সেই জন্য আমি একটা আলাদা কলাম করে রাখছি, বাট দ্যাট ইজ নট পার্ট অফ মাই ক্যাশ বুক অফ অরিজিনাল এন্ট্রি, ঠিক আছে। ইটস নাথিং বাট আ রেকর্ড কলাম। এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যাতে করে অনেকের কনফিউজ না হয়, এটা নিজেরা অনেকেই অনেকভাবে ইন্টারপ্রিট করে, ঠিক আছে। আর আছে পেটি ক্যাশ বুক। পেটি ক্যাশ বুকটা আমি একটু পরে যখন পড়াবো তখন আপনারা পাবেন, আমার স্লাইডসে আছে, ঠিক আছে। আর পেরোলটা আছে, রাইট, পেরোলটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো থাকছে আমার পেটি ক্যাশ বুক আর হচ্ছে পেরোল। পেরোলটা আমি আপনাদেরকে এটা দেখাতে চাই, ঠিক আছে। পেরোল, ওয়্যার ইজ পেরোল? সো ফার এনি কনফিউশনস আমাকে বলেন। দিস ইজ নট সাপোজ টু বি ইজি, আমি এতটুকুই বলে রাখি আপনাকে, ঠিক আছে। ইয়েস মুক্তা আক্তার, টেল মি। স্যার আউটপুট ব্যাপারটা যদি একটু বলবেন। আবার বুঝিনি না, বলেন মুক্তা। আউটপুট ব্যাট এটা একটু আমি কনফিউজ আচ্ছা, আউটপুট ভ্যাট, নো প্রবলেম, আমি বলি। আমি যখন সেল করব, ঠিক আছে, আমি যখন কাস্টমারকে যে ভ্যাটটা চার্জ করি, ঠিক আছে, 100 টাকার আমি একটা সার্ভিস দিচ্ছি, তার উপর যে 15% যে ভ্যাটটা আমি ইম্পোজ করছি, অ্যান্ড ওয়েন আই এম দ্য সেলার, ঠিক আছে, ওয়েন আই এম দ্য সেলার, আমি যে ভ্যাটটা ইম্পোজ করছি সেলস এর উপর যে ভ্যাট, দ্যাট ইজ আউটপুট ভ্যাট, বুঝছেন জিনিসটা। আর যখন আমি পারচেজ করব, ঠিক আছে, পারচেজ করার সময় যে ভ্যাটটা দিয়ে আমি পারচেজ করছি সেটা হচ্ছে আমার ইনপুট ভ্যাট। সো ভ্যাট অন সেলস ইজ আউটপুট ভ্যাট, আর ভ্যাট অন পারচেজ যেটা, সেটা হচ্ছে আমার ইনপুট ভ্যাট। আর একটা হচ্ছে এক্সপেন্সের উপর একটা ভ্যাট চার্জ হয়, সেটাকেও আমরা ইনপুট ভ্যাট বলি, ঠিক আছে। আরো যদি আমি আপনাকে বলি যে এই ইনপুট ভ্যাট হচ্ছে আমি গভর্নমেন্টেরকে আমি কি করি, কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে আমি গভর্নমেন্টের কাছে দিয়ে দিই, দ্যাট ইজ পেয়েবল। আর ইনপুট ভ্যাটটাকে আমি পারচেজের সময় যে ভ্যাটটা দিচ্ছি বা এক্সপেন্স পেমেন্ট করার সময় যে ভ্যাটটা দিচ্ছি, দ্যাট ইজ ক্লেমেবল ফ্রম দ্য গভর্নমেন্ট, এনবিআরআরটি। সো ফাইনালি আমি নেট কত টাকা পেমেন্ট করি, আমার আউটপুট মাইনাস ইনপুট যে অ্যামাউন্টে থাকে সেটাই হচ্ছে গিয়ে আমার নেট ভ্যাট লায়াবিলিটি, ঠিক আছে। সো আপনার প্রশ্ন যেটা ছিল যে আউটপুট ভ্যাট হচ্ছে আমার সেলস এর উপর যে ভ্যাটটা আমি চার্জ করি, দ্যাট ইজ মাই আউটপুট ভ্যাট। মুক্তা আক্তার, আর ইউ ক্লিয়ার? স্যার ক্লিয়ার, বাট ইউ ভুলে গেছে এক্সপেন্সের উপর যে ব্যাটটা দেওয়া হয় ওটা কি ব্যাট দেয়? ওটাও ইনপুট ভ্যাট, ওটা আমার ইনপুট ভ্যাট। দেখেন আমি একটু পরে যাব, চ্যাপ্টার 4 এর লাস্ট পার্ট হচ্ছে কি আমার ভ্যাট, অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন। এখানে আমি আপনাদেরকে সব ধরে ধরে বুঝাইছি যে পারচেজের উপর যে ভ্যাট, দ্যাট ইজ ইনপুট, সেলস এর উপর যে ভ্যাট সেটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে।
আর যেটা হচ্ছে আউটপুটটা হচ্ছে আমি কাস্টমার থেকে কালেক্ট করে আমি গভর্নমেন্টকে দিয়ে দিই। আর ইনপুটটা হচ্ছে আমি আগে পেমেন্ট করে ফেলি সাপ্লায়ারকে, কিন্তু পরে গভর্নমেন্টের কাছ থেকে আমি ক্লেম করি। আর নেট ভ্যাট পেয়েবল হচ্ছে সবসময় আমার এই আউটপুট মাইনাস ইনপুট। ঠিক আছে, কোশ্চেন থাকলে অবশ্যই করেন মুক্তা, বিকজ এগুলা কনফিউশন নিয়ে যাওয়া যাবে না। ওকে, আরিফুল, tell me. পেরেছি, থ্যাংক ইউ। স্যার আরিফ, জানতে চাচ্ছিলাম সেলস রিটার্ন হলে কোন জার্নালটা দিব স্যার? আচ্ছা ঠিক আছে, জার্নালে আমি এখন আপনাদের কাছে যাইনি, আপনারা হয়তো খেয়াল করলেন। যখন আমরা যখন করি সেলস রিটার্ন করি, আমাদের ফার্স্ট ট্রানজেকশন যেটা আমরা আগে জেনে আসতাম যে রিটার্ন ইনওয়ার্ডস ডেবিট, ঠিক আছে, আর আমার রিসিভেবল ক্রেডিট, সেই জিনিসটা আমরা এখন করব না। আমরা যেটা করব সেলস কে ক্রেডিট করব। ঠিক আছে, সেলস কে ক্রেডিট করব, ডাইরেক্ট সেলস কে ক্রেডিট করব, আর আমার রিসিভেবল কে আমি ক্রেডিট করব। দ্যাট ইজ মাই অ্যাকাউন্টিং এন্ট্রি। সো সেলস কে ক্রেডিট করবো নাকি ডেবিট করব? সেলস কে আমরা ডেবিট করব। মাই অ্যাপোলজি ইফ আই হ্যাভ মিস্টেকেন দ্যাট। আপনি সেলস হলে কি করি, সেলস এ ক্রেডিট করি। আর এখন যেহেতু কি হচ্ছে, আমার ক্রেডিট নোটের কারণে আমার সেলস কমে যাচ্ছে, রিটার্ন ইনওয়ার্ডস এর কারণে আমার সেলস কমে যাচ্ছে, সো আমি এখন সেলস এ কমিয়ে ফেলবো। তাহলে সেলস কে আমি এখন ডেবিট করব। আর রিসিভেবল কে আমি কি করব, রিসিভেবল ক্রেডিট কমে করব। যাচ্ছে, সেটা আমার ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে স্যার সেলস রিটার্ন শব্দটা আর থাকছে না? সেলস রিটার্ন আমাদের সিলেবাসে আর থাকবে না, আমাদের কনসেপ্টে থাকবে না। কিন্তু সেলস রিটার্ন যদি আমি আপনাদেরকে না দেখাতাম, আপনারা এটা আছে ভুলায় ফেলতেন, আমার ক্লাসটা আরো 30 মিনিটস এক্সটেন্ড করতে হতো। ঠিক আছে, বাট আমি পরে এখনো টি অ্যাকাউন্টে যাইনি, আমি যাবো, সেটা চ্যাপ্টার 6 আমি একদম ডিটেইলে যাবো আপনাদের সব। ওকে, জি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, এবার যেটা বলি, পেরোলে আপনাদের পেটি ক্যাশের একটু ছোট একটু কনসেপ্ট দিয়ে নিই। পেটি ক্যাশে আমরা আসলে কি করি, যেটা বলেছিলাম যে ব্রাঞ্চের, ইউনিট অফিসের বা খুচরা ইম্যাটেরিয়াল যে এক্সপেন্স গুলো আছে যেটাকে আমরা মেনটেন করি, সেটাকে আমরা মেনটেন করি থ্রু পেটি ক্যাশ বুক। আর পেটি ক্যাশ বুক যখন আমরা মেনটেন করি, আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে এটা ইমপ্রেসড মেথডে কাজ করে। এখন আপনারা বলবেন যে হোয়াট ইজ ইমপ্রেসড মেথড, আমি আরো ডিটেলে যাব আমি স্লাইডসটা যখন আমি স্টার্ট করব। ঠিক আছে, ইমপ্রেস মেথড হচ্ছে টপ আপ মেথড। আপনি 100 টাকা দিয়ে আপনার পেটি ক্যাশ বুক শুরু করলেন, ওকে, মনোযোগ দিয়ে শুনেন, কনসেপ্টটা নেন। তারপর আপনি সারা মাস ধরে আপনি 80 টাকা খরচ করেছেন। ঠিক আছে, সো ইমপ্রেস সিস্টেম হচ্ছে সেটা যে আপনাকে টপ আপ করে দিতে হবে। আপনি পরের মাসে যখন যাবেন আপনার ক্যাশ বুকে, আপনাকে ঠিক আগের ব্যালেন্সে চলে আসতে হবে। আগের ব্যালেন্সে চলে আসতে গেলে কত টাকা দিতে হবে তাকে? আমার ওপেনিং ব্যালেন্স কত, 100, তাহলে আমাকে আগের ব্যালেন্স আনতে হলে আরো কত টাকা নিয়ে আসতে হবে? 80 টাকা। 80 টাকা। ভেরি গুড। ঠিক আছে, এই টাকাটা কোত্থেকে আসবে? ক্যাশ বুক থেকে। অ্যাকাউন্ট থেকে আসবে। ভেরি গুড, ঠিক আছে, ক্যাশ বুক। তাহলে আমি ক্যাশ বুককে করব ডেবিট, সরি, ক্যাশ বুককে করব ক্রেডিট, পেটি ক্যাশ বুককে করব ডেবিট। এই যে আমি রিফিল নিয়ে আসলাম, দ্যাট ইজ ইমপ্রেস সিস্টেম। ইমপ্রেস সিস্টেম মানে হচ্ছে আমার ওপেনিং যে ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্সটা আমি পরের পিরিয়ডে আবার তাকে নিয়ে যাবো। সো ইন বিটুইন যত টাকা খরচা হয়েছে তত টাকাকে আমি আবার টপ আপ করে দিব। দ্যাট ইজ ইউর ইমপ্রেস সিস্টেম। ঠিক আছে, এটা আপনাদের এই এক্সাম্পলে দেখবেন খুব সুন্দর করে দেওয়া আছে যে আপনার ওপেনিং ব্যালেন্স, না এটা এখন যাবো না, এটা পরে যাবো আমি। ঠিক আছে, এক্সারসাইজ করাবো পরে, আগে কনসেপ্ট গুলো নেন। লাস্ট আমার যেটা আছে ক্যাশ বুক, মানে কি বলি, আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি। আই হোপ বুক অফ অরিজিনাল এন্ট্রি মোটামুটি সেলস ডে বুক, পারচেজ ডে বুক, ক্যাশ বুক, পেরোল কনসেপ্টটা পেয়েছেন। আর এটা নিয়ে একটু ডিসকাস করা দরকার, কারণ পেরোল আপনারা সচরাচর কেউ দেখে থাকেন না। ঠিক আছে, সেটা পেরোল দেখতে কেমন? পেরোল দেখার আগে আপনাকে একটা কনসেপ্ট জানতে হবে যে পেরোলে কি থাকে। পেরোলে নাম্বার 1 হচ্ছে স্টাফদের স্যালারি থাকে। ঠিক আছে, আপনার স্টাফদের স্যালারি থাকে, তাহলে একটা স্যালারির কম্পোজিশন আপনাদের জানতে হবে। আজকে যখন আমি যদি বলি যে তানভীরের স্যালারি, গ্রস স্যালারি হচ্ছে 100 টাকা, এই গ্রস স্যালারি মানে কি? এর ভেতর তানভীরের ট্যাক্স আছে, এর ভেতর তানভীরের প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন আছে। তাহলে আরেকটা কথা চলে আসে, হোয়াট ইজ প্রভিডেন্ট ফান্ড বা প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন কি? প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন হচ্ছে, লেটস জাস্ট সে যে তানভীর যে আমার কোম্পানিতে কাজ করে, তানভীরের স্যালারি 10% আমি কেটে রাখি। এই 10% আমি যে কেটে রাখি, এটা দিয়ে কি করি? আমি একটা ফান্ডে ইনভেস্ট করি। ঠিক আছে, এই 10 টাকা আমি ফান্ডে ইনভেস্ট করি। আর কোম্পানি কি করে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট টু লার্ন, কোম্পানি করে কি সমপরিমাণ টাকা সেও এই ফান্ডে ইনভেস্ট করে। গল্পটা কি বুঝতে পারছেন? তানভীর 100 টাকা পায়, এর মধ্যে তো আর দুটা জিনিস আছে,
মানে 100 টাকা পায় না, 100 টাকা হচ্ছে তার স্যালারি। আমি তাকে যখন চিঠি ইস্যু করছি, দ্যাট ইজ হিজ গ্রস পে, 100 টাকা। কিন্তু 100 টাকার ভিতর তার আছে ট্যাক্স, যেই টাকাটা কি হচ্ছে, আমি প্রতি মান্থ এন্ডে তার টিডিএস কেটে রাখছি, ট্যাক্স ডিডাক্টেবল এট সোর্স করে আমি কেটে রাখছি। ওকে, আরেকটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের টাকা, যে টাকাটা আমি তার কাছ থেকে কেটে রাখছি, যেটা আমি একটা ফান্ডে জমা করি, এন্ড সমপরিমাণ টাকা আমি কি করি, অ্যাজ অ্যান এমপ্লয়ার আমি ফান্ডেও কন্ট্রিবিউট করি। ঠিক আছে, এবার যদি বলি তানভীরের গ্রস স্যালারি কত? 110 টাকা। নো, তানভীরের গ্রস স্যালারি কত? মানে 100 টাকা। আচ্ছা, এবার আমি কোম্পানি, আমার গ্রস স্যালারি কত? এক্সপেন্স 110 টাকা। 110 টাকা। ভেরি গুড, দ্যাট আই এক্সপেক্টেড। এবার বলেন কার কোনো কোশ্চেন আছে কিনা? স্যার 110 টাকা কেন হলো কোম্পানি? হুম, না, ভেরি ভ্যালিড কোশ্চেন। ঠিক আছে, এটা কি তানভীরই কোশ্চেন করছেন? ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন, একটু আগে বলছিলাম যে আপনার পার্সপেক্টিভ থেকে, যে আপনি আপনার স্যালারি শিটে আপনাকে আছে 110 টাকা, আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন। বাট আমি যদি তানভীরকে আজকে হায়ার করি, এখন কথা হচ্ছে তানভীরকে আমার কোম্পানিতে রাখতে হলে, ঠিক আছে, তানভীরের পিছে আমার খরচা কত? এক হচ্ছে তাকে যে গ্রস স্যালারি আমি দিচ্ছি, ঠিক আছে, এই গ্রস স্যালারির ভিতর ট্যাক্সও আছে, এই গ্রস স্যালারির ভিতরে তার কন্ট্রিবিউশন আছে প্রভিডেন্ট ফান্ডে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে আমিও যে তার সমপরিমাণ টাকা যে প্রভিডেন্ট ফান্ডে দিচ্ছি, ঠিক আছে, এটা আমার এক্সট্রা একটা খরচ। তাহলে তানভীরের জন্য আমি কোম্পানি, আমার খরচা কতটুকু? গ্রস পে প্লাস প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন বাই দি এমপ্লয়ার। কনফিউশন আছে কিনা বলে? জি স্যার, বুঝতে পেরেছি। আমি খুব যে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে অ্যামাউন্টের টাকাটা আমি প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করেছি, সিমিলার হুম। অ্যামাউন্টের টাকাটা আমার কোম্পানিও দিয়েছে। সো Exactly. সে আমাকে এট দি এন্ড অফ দ্য ইয়ার ওই টাকাটা সহ দিয়ে দিবে। না, ওটাতে এখনো চেয়ে না, কথা হচ্ছে ওই মোমেন্টে আপনার জন্য কোম্পানির খরচা কত? 100 টাকা 110 হচ্ছে গ্রস, আর 10 টাকা হচ্ছে এক্সট্রা যে কন্ট্রিবিউশনটা যেটা সে করছে। সো দ্যাট জি। ইজ গ্রস পেরোল কস্ট। প্রতিটা ওয়ার্ড খেয়াল করবেন এখানে, ঠিক আছে, নাহলে এটা অঙ্কটা করতে পারবেন না। এটা এমসিকিউ ছোট ছোট আসে, বেশি আসবে, এটা 3 থেকে 4 মার্ক। গ্রস পেরোল কস্ট হচ্ছে আপনার গ্রস পে প্লাস প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন বাই দি এমপ্লয়ার। ক্লিয়ার? জি এনিবডি, sir. এনি কোশ্চেন? আমি আবার যাব, ঠিক আছে, এখানে আরেকটা গল্প আছে। তাহলে তানভীরের অ্যাকাউন্টে কত টাকা ঢুকে প্রতি মাসে? তার অ্যাকাউন্টে কি গ্রস পে ঢুকে? তার অ্যাকাউন্টে তো গ্রস পে ঢুকে না, তার অ্যাকাউন্ট থেকে আগে ট্যাক্স কাটা যায় 10 টাকা, তার অ্যাকাউন্ট থেকে 10% চলে যাচ্ছে হচ্ছে মানে প্রভিডেন্ট ফান্ডে। তাহলে এই যে 10 টাকা চলে যাচ্ছে ট্যাক্সে, 10 টাকা যে প্রভিডেন্ট ফান্ডে তার স্যালারি থেকে কেটে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে তানভীরের অ্যাকাউন্টে হিট করতেছে কিন্তু অনলি 80 টাকা, 80 টাকা। রাইট? তাহলে দিস ইজ মাই নেট পে। এইবার আমি আপনাকে দুইটা ফর্মুলা আমি আপনাদেরকে বলবো শিখে রাখবেন, এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট, আপনাকে অঙ্কতে পরীক্ষাতে কি আসবে? গ্রস পেরোল কস্ট কত, হুইচ ইজ যে তানভীরের জন্য কোম্পানি কত কস্ট বিয়ার করে। যদি আপনার নেট পে দেওয়া না থাকে, তাহলে আপনি কি করবেন? ওই যে গ্রস পে প্লাস এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এটা। আর যদি আপনাকে নেট পে দেওয়া থাকে, তাহলে কি করবেন? ওই নেট পের সাথে ট্যাক্স কে অ্যাড করবেন, প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়িজ কন্ট্রিবিউশনটাকে আপনি অ্যাড করবেন, তারপর প্লাস করবেন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন বাই দি এমপ্লয়ার, দেন ইউ রিসিভ ইউর গ্রস পেরোল কস্ট। সো আপনাকে যেটা হবে, এক্সামে আমি বলে রাখি, গ্রস পেরোল কস্ট আপনাকে বলবে ক্যালকুলেট করে বের করতে, এটা দেওয়া থাকবে। আর একটু যদি কঠিন করে, আপনাকে গ্রস পেরোল কস্ট দেওয়া থাকবে, কিন্তু আপনাকে বলবে যে এই কন্ট্রিবিউশনটা, যে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন কত টাকা ছিল। তাহলে আপনাকে সব দেওয়া থাকবে, আপনি মাইনাস করে গ্রস পেরোল থেকে বাকি সবগুলোকে মাইনাস করলে যেটা পাবেন, সেটা হবে গিয়ে আপনার প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে কোম্পানির এক্সপেন্স কি থাকে? গ্রস পে, নেট পে, গ্রস পেরোল কস্ট, এই তিনটা জিনিস আপনাকে আসলে পরীক্ষাতে আসবে। দিস ইজ এভরিথিং, এই যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, যে আপনাকে হয়তো বলবে যে গ্রস পেরোল কস্ট, যেটা নেট পে দেওয়া থাকবে, সেটার সাথে আপনার ট্যাক্স এন্ড প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন বাই এমপ্লয়ি, এটাকে আমরা ডিডাকশনস বলে থাকি এক ওয়ার্ডে, আর লাস্ট একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ার, আর আরেকটা হচ্ছে গ্রস পে প্লাস এমপ্লয়ার যেটা আছে। ওকে, এটাই হচ্ছে আমাদের এক্সামে যেটা আসে আর কি। ওকে, আচ্ছা, আমরা বইয়ের একটা সাম দেখি, ঠিক আছে, তাইলে আপনাদের জন্য দেখবেন এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বইয়ের সামটা হচ্ছে, ইটস আ ভেরি স্ট্যান্ডার্ড সাম, পেজ নাম্বার 68। এটা একসময় প্রচুর আসতো, এই ধাঁচেরই সাম আসবে আপনাদেরকে। ওকে,
আচ্ছা, পেজ 68 একটা জিনিস আছে, ওই যে কথাটা আমি আপনাদেরকে বলছি সেই জিনিসটারই একটা এক্সপ্লেনেশন আছে, যে একটা কলামে হচ্ছে স্টাফদের নাম, তারপর কলাম হচ্ছে তার উইথহোল্ডিং ট্যাক্স, তারপরের কলামে হচ্ছে তার এমপ্লয়ির যে পেনশন কেটে রাখছে, নেট পে থেকে তারপর সে কি করছে, গ্রস পে, এমপ্লয়ার পেনশন আর টোটাল পেরোল কস্ট, এই সেম জিনিসটাকেই সে কলাম করে করে দেখিয়েছে। সেটা দেখলে আপনার এখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সামটা আমরা দেখি। ঠিক আছে, পেরোলে কি হয়, আপনার ফানট্যাব নামে একটা কোম্পানি আছে, ঠিক আছে, তার স্টাফ হচ্ছে কয়জন, ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে দেখেন, কোশ্চেনটা কেমনে পড়তে হবে সেটাও কিন্তু আপনাদের জন্য চ্যালেঞ্জ। ফানট্যাব লিমিটেড হ্যাজ 10 এমপ্লয়িজ, তো তার মানে 10 জন স্টাফ, হু হ্যাজ গ্রস পে অফ টাকা 1,90,000 পার অ্যানাম। ঠিক আছে, তাহলে আমরা তার গ্রস পে জানি, খেয়াল করবেন, একটা একটা করে পয়েন্ট নোট করবেন। Between them in 2004, in that year Funtub made net payments to employees of টাকা 1,29,200। খেয়াল করে দেখেন যে নেট পে 1,29,000, তাহলে নেট পে আর গ্রস পে যে ডিফারেন্সটা আছে সেটা কি বলেন আপনি? প্রভিডেন্ট ফান্ড আর ট্যাক্স। প্রভিডেন্ট ফান্ডের কোন কন্ট্রিবিউশন, কার কন্ট্রিবিউশন, এমপ্লয়ার না এমপ্লয়ি? এমপ্লয় এমপ্লয় এমপ্লয়ি, ভেরি Employees. গুড। ঠিক আছে, আর যদি আপনার এখানে ইয়ে থাকতো, ঠিক আছে, দেখেন খেয়াল করেন, যদি এখানে এমপ্লয়ারেরটাও থাকতো, এটাকে আমরা গ্রস পে বলতাম না, তখন বলতাম গ্রস পেরোল কস্ট বা টোটাল পেরোল কস্ট। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই এন্ড ডিস্টিংগুইশ। সো গ্রস পে হচ্ছে ওই যে যেটা বললাম, যে তানভীরের যে স্যালারি শিটে যে অ্যামাউন্টটা আমরা তাকে লিখছি, আর নেট পে হচ্ছে যেটা তার পকেটে ঢুকছে। এভাবে করলে সহজ হবে। সো পকেটে কিভাবে ঢুকে, আপনার প্রভিডেন্ট ফান্ড ওই স্টাফের যে টাকাটা কেটে রাখে আর ট্যাক্স কেটে যেটা পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝে গেলাম যে যেটার গ্যাপটা আছে সেটাই হচ্ছে গিয়ে আপনার ট্যাক্স প্লাস এমপ্লয়িজ কন্ট্রিবিউশন। আমরা এবার আরো দেখি। ঠিক আছে, হ্যাজ মেড নেট পেমেন্টস টু এমপ্লয়িজ অফ টাকা 1,29,000 and paid টাকা 20,900 টু দ্য পেনশন ট্রাস্টিজ। আচ্ছা, এই যে এই টাকাটার কথা বলা হচ্ছে, পেইড 20,900 টু পেনশন ট্রাস্টিজ, এটার মানে কি? টেল মি। আমি পেনশনের জন্য 20,900 টাকা দিচ্ছি, এটার মানে কি? মানে স্যার কোম্পানি যেটা এমপ্লয়ার যেটা টাকাটা দিচ্ছে। গুড, এটা হচ্ছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন। তাইলে আমার গ্রস পেরোল কস্ট যদি কখনো বলি, গ্রস পে প্লাস পেনশন পেমেন্ট হচ্ছে আমার গ্রস পেরোল কস্ট। এখন আমরা জানি গ্রস পেরোল কস্ট কি আমাকে বলা আছে, ইটস টোটাল পেরোল কস্ট ওয়াজ টাকা 2,20,400। এই যে গ্রস পেরোল কস্ট। দেখেন আমাকে এখন তাহলে সহজ এক জায়গায় আমি চলে আসলাম। ঠিক আছে, আমার গ্রস পে দেওয়া আছে আর আমার গ্রস পেরোল কস্ট দেওয়া আছে। তাইলে 2,20,000 থেকে আমি যদি 1,90,000 বাদ দিই, তাহলে আমি কি পাচ্ছি, টেল মি। ট্যাক্স এন্ড প্রভিডেন্ট ফান্ড। ভেরি গুড, ট্যাক্স অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড, নট জাস্ট প্রভিডেন্ট, মানে নট জাস্ট ট্যাক্স। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমি কিভাবে অঙ্কটাকে ট্যাকেল দিব, এই যে এটা হচ্ছে আমার টোটাল পেরোল কস্ট 2,20,000, এই 2,20,000 থেকে আমি 1,29,000 মাইনাস করেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার নেট পে। ঠিক আছে, তারপর ট্রাস্টি হচ্ছে আমার কি, আমি যে এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশন সেটাও আমি বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই টোটাল পেরোল কস্ট থেকে আমি যখন নেট পে বাদ দিব, ট্রাস্টিতে যে টাকা কন্ট্রিবিউট করেছে সেটা যদি বাদ দিয়ে দিই, তাইলে আমি বাকি যেটা পাচ্ছি দ্যাট ইজ মাই উইথহোল্ডিং ট্যাক্স পেমেন্ট। এখন দেয়ার উইল বি আ কোশ্চেন আপনাদের কাছ থেকে, যেটা আমি পাই, যে আপনারা আমাকে বলবেন যে নেট পেরোল আমি যদি এই কাজই করে থাকি তাহলে আমার ট্যাক্স তো আরো কম হওয়া উচিত, কারণ আমার তো এখানে এমপ্লয়িরও তো কন্ট্রিবিউশন আছে। ওয়ার ইজ দ্যাট? স্যার প্রভিডেন্ট ফান্ডটা তো আছে। হ্যাঁ, এটা বলি, এই যে পেনশন পেমেন্ট যেটা আছে তার মধ্যে আপনার বোথ এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন এন্ড এমপ্লয়ি কন্ট্রিবিউশন দুইটাই দেওয়া আছে এখানে। ঠিক আছে, This is এটা very- বুঝতে পারিনি। আচ্ছা, আরো স্যার সহজ করে মাথায় বলি। ঢুকলো না। হ্যাঁ, এটা কঠিন আছে, এই জন্য বলি যে সাম না করলে এটা হবে না। আচ্ছা, আবার বলি, আপনার জন্য কোম্পানির খরচা কত, 2,20,400। এটা কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, বুঝেন, একটা একটা করে বুঝেন। ঠিক আছে, এরপর আমরা বলতেছি যে নেট পে কত, মানে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কত, 1,29,900। ঠিক আছে,
তাহলে তার থেকে যদি এই টাকা বাদ যায়, তাহলে দেখেন আমার 91,400 হচ্ছে আমার এই যে এই 91,400-তে কি থাকছে চিন্তা করে বলেন, মানে গ্রস পেরোল কস্ট। হ্যাঁ, এমপ্লয়ের ট্যাক্স আছে এবং এমপ্লয়ের হচ্ছে গিয়ে প্রভিডেন্ট ফান্ড আছে, তার সাথে সাথে কোম্পানির প্রভিডেন্ট ফান্ডও আছে যেটা হ্যাঁ, কোম্পানি বিয়ার করতেছে। গুড। এখানে তিনটা জিনিস আছে, প্রভিডেন্ট ফান্ড, একটা হচ্ছে এমপ্লয়ার, ঠিক আছে, আরেকটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, একটা হচ্ছে এমপ্লয়ি, ঠিক আছে, আরেকটা আছে সেটা কি এমপ্লয় ট্যাক্স, ট্যাক্স। এমপ্লয়ি ট্যাক্স। এই তিনটা জিনিস মিলে হচ্ছে 91,000। দেখেন প্রথমে আপনাকে বুঝতে হবে টোটাল পেরোল কস্ট, এটা হচ্ছে স্টাফ বাবদ কোম্পানির খরচা, আর এটা হচ্ছে স্টাফ তার পকেটে কত পেয়েছে। এটা বাদ দিলে কিন্তু আমরা সহজে পেয়ে যাচ্ছি যে অ্যামাউন্টটা, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড অফ এমপ্লয়ার, প্রভিডেন্ট ফান্ড অফ এমপ্লয়ি, আর এটা হচ্ছে ট্যাক্স। আমাকে অঙ্কতে বের করতে বলছে কাকে, ট্যাক্সকে বের করতে বলছে, তাই না? আর আমাকে আরেকটা জিনিস সে বলে দিয়েছে, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, পেইড 20,900 টু দ্য পেনশন ট্রাস্টিজ। দেখেন দিস ইজ ভাইটাল, এখানে স্টুডেন্টরা ভুল করে ফেলে। আমার প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি মিলে সে পেমেন্ট করেছে 20,900, ঠিক আছে। আরো আপনাদেরকে যদি বুঝায় বা ভেঙে দিত যে এমপ্লয়ির পোর্শন এতটুকু, এমপ্লয়ের পোর্শন অতটুকু, তাইলে আপনাদের জন্য হয়তো কোনো চ্যালেঞ্জ হতো না। বাট এক্সাম তো এরকমও জিনিস আসতে পারে, যদি এরকম না বলে দেয়, আপনাকে ডিস্টিংগুইশ না করে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে প্রভিডেন্ট ফান্ডের যখন কন্ট্রিবিউশনের কোনো অ্যামাউন্ট বলা থাকে, পেনশন ট্রাস্টিকে যে টাকাটা দিচ্ছে সেটা কিন্তু বোথ এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি মিলায় দিচ্ছে সে। ঠিক আছে, তাহলে আমি এই ট্যাক্সের জন্য কোশ্চেনটা পরে বুঝতে পেরেছি যে শুধু আমরাই দিয়েছি অ্যাজ এন এমপ্লয়ি। হ্যাঁ, রাইট ইউ আর, ঠিক আছে। সো জিনিসটা আপনাকে কিন্তু কয়েকটা অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা, এটা কি আপনার এন্ড এমপ্লয়ি মিলে, না আপনারটা শুধু দিয়েছে এমপ্লয়ারটা দেয়নি, এটাকে আগে ডিস্টিংগুইশ করতে হবে। আর যদি কিছু বলা না থাকে, এই যে এই জিনিসটা দেখলেই বুঝবে যে ইন দ্যাট ইয়ার ফান্ড have made net payments to employees and paid 20,900 to the pension trustees, ঠিক আছে, and paid এটা কোম্পানি দিয়েছে। জি স্যার, তাদেরকে স্পেসিফিক্যালি বলে দেয়নি, তাই আমরা ধরে নিয়েছি যে এই জায়গায় দুইজনেরটাই অ্যাডেড আছে। implied, but this is very difficult. পার্সোনালি আমার কাছে এটাকে খুব কনফিউজিং একটা সাম, ছোট সাম, বাট এটা আসে এক্সামে, এন্ড ব্রিটিশ সিলেবাসেরও, যেটা আপনাদের কোশ্চেন ব্যাংকে এই জিনিসই পাবে। ওকে, সো দিস ইজ ইট ফর চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 তে একটা জিনিস আছে হচ্ছে আমাদের জার্নাল। জার্নালে আমরা কি করি, জার্নালে আমরা ট্রানজেকশন রেকর্ড করি, যেটা অন্য কোথাও আর রেকর্ড করা হয়নি। ঠিক আছে, এই গেল আমার চ্যাপ্টার 3 তে আপনাদেরকে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইনিশিয়েশন টু এভরিথিং। এবার আমি যাব চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4, আপনারা কি ব্রেক লাগবে কিছুক্ষণের জন্য? স্যার নামাজটা পড়ে নিতাম যদি একটু break দিতাম। না ঠিক আছে, লেটস টেক আ 15 মিনিটস ব্রেক। ইনশাআল্লাহ আজকে এমন ট্র্যাক আমি 6টার দিকে শেষ করে দিতে পারবো আপনাদেরকে, আশা করি। ওকে, সো ব্রেক ইট ইজ, এন্ড উই কাম ব্যাক আফটার 15 মিনিটস। ঠিক আছে, 4